আজকে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস নাম্বার 6। তো আজকে আমরা আমাদের এই সিলেবাস অনুযায়ী চলতে শুরু করব। তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার আলোচনা হবে, দ্যাট ইজ ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। যেহেতু আগের দিনে আমি ভেবেছিলাম শুধু ডেটাগুলো দিলেই হয়তো হবে, তো ওটা করলে ক্লাসটা না একটু মনোটোনাস হয়ে যাবে। যার কারণে আমরা এখন থেকে প্রত্যেকটা ক্লাস যেভাবে আগে করাতাম সেভাবেই করব, ম্যাপ দিয়ে। হ্যাঁ, খুব ভালোভাবে জিনিসটাকে যাতে হৃদয়গ্রাহ্য হয় সেইভাবেই করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার আমরা পড়ছি, দ্যাট ইজ ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন, ঠিক? চ্যাপ্টার 1। সো আমরা যখন দাদা, হ্যাঁ বলো। বলছি আজকে একটা কোয়েশ্চেন, লেক সিটি অফ ইন্ডিয়া শ্রীনগর না উদয়পুর? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্সার পাই। লেক সিটি অফ ইন্ডিয়া, লেক সিটি হুম। অফ ইন্ডিয়া রাজস্থানের উদয়পুরটা কোথাও কোথাও উত্তরে নিয়েছে, ঠিক আছে? বিশেষ করে এসএসসি এক্সামিনেশনগুলোতে কিন্তু উদয়পুরই উত্তর নিয়েছে। এবার শ্রীনগরটাকে তাহলে আমাকে একটু দেখতে হবে যে ওটা কোন জায়গায় উত্তর নিল। এবার আমিও তোমাদের একটা কথা বলে দিই এইগুলোকে কিভাবে ফাইন্ড করতে হয়। হ্যাঁ, অ্যাজ ইট ইজ যে কোয়েশ্চেনটা আছে একবার গুগল করবে। গুগল করলে দেখবে বিভিন্ন পরীক্ষাতে যে এই কোয়েশ্চেনটা এসেছিল না, সমস্তগুলো ওপেন হয়ে যাবে। এবার সেখানে ঢুকে ঢুকে দেখতে হবে কে কোনটা উত্তর নিল। বোঝা গেছে? তবে আমি যেটা বললাম যে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এসএসসিতে কিন্তু রাজস্থানের যে উদয়পুর যেটা আছে, উদয়পুরই কিন্তু উত্তর হবে এখানে, লেক সিটি অফ ইন্ডিয়া, ঠিক? হ্যাঁ, আর একটা হচ্ছে ওই কি যেন, সিটি অফ টেম্পল না কি, এইরকম একটা কোয়েশ্চেনেও দুটো হ্যাঁ, সিটি অ্যান্সার অফ পাওয়া টেম্পল যায়। হচ্ছে বেনারস। বেনারস। হ্যাঁ, সিটি অফ টেম্পল হচ্ছে বেনারস, নির্দ্বিধায় উত্তর করবে। আচ্ছা শোনো এক মিনিট, এবার বেনারসের জায়গায় যদি অপশানে কাশিও থাকে, মনে রেখো, যদি অপশানে কাশি থাকে তাহলে কাশিটাকে উত্তর করবে। যদিও জেনারেলি বেনারস আর কাশি একসাথে অপশানে থাকে না, তবুও যদি কাশি অপশানে থাকে তাহলে কাশিটাকে টিক করবে। ওকে দাদা, সিটি অফ গড কোনটা হবে? বা সিটি অফ অ্যাবড, সিটি অফ দেবতার বাসভূমি কোনটা হবে? উত্তরাখণ্ড হবে? সিটি অফ গড, হ্যাঁ উত্তরাখণ্ড করতে পারো, ঠিক। কিন্তু এটা স্পেসিফিক একটা জায়গা জিজ্ঞেস করে, ওটা আমারও মাথায় আসছে না এখন, আমি দেখে বলবো। হ্যাঁ, আচ্ছা। এরকম বলে। আর কেরালাকে বলে হচ্ছে ঈশ্বরের নিজস্ব বাসভূমি। হ্যাঁ। আর প্যারাডাইস অফ আর্থ, এইটা তো কাশ্মীর। শ্রীনগর, মানে কাশ্মীর। জম্মু কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ, হুম। কাশ্মীর, ঠিক। চলো। আর উৎসবের শহর তো মাদুরাই, হ্যাঁ সিটি অফ ফেস্টিভ্যাল। হ্যাঁ। সিটি অফ প্যালেস, কলকাতা। 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 সিটি অফ জয়, কলকাতা। কলকাতা। মনে রাখবে কলকাতা। সিটি অফ জয় অ্যান্ড সিটি অফ প্যালেস হচ্ছে কলকাতা। হ্যাঁ, সিটি অফ ক্যাসেলও তো দাদা, ওই কলকাতা। টেম্পল হ্যাঁ, সিটির আরেকটা অপশন পাই হচ্ছে ভুবনেশ্বর, মনে পড়লো, ভুবনেশ্বর বা হচ্ছে বেনারস এইরকম পাই। না না, ভুবনেশ্বর উত্তর করবে না, ভুবনেশ্বর হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, উত্তর হয় বেনারস। এবার বেনারসের মধ্যে যদি স্পেসিফাই করে তাহলে কাশী উত্তর করবে। ওকে, আচ্ছা চলো। আজকে আমরা দেখতে চলেছি চ্যাপ্টারটার নামই হচ্ছে ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। সর্বপ্রথমে ভাবতে হবে যে একটা ম্যাপ যখন আমি দেখছি সেই ম্যাপের মধ্যে ভারত কোথায় অবস্থান করছে। এই যে যে ছবিটা আমরা আজকে এখানে দেখছি স্ক্রিনে, এই ছবিটা হচ্ছে পৃথিবীকে মাঝখান থেকে কেটে, মানে একটা গোল জিনিস সেটাকে মাঝখান থেকে কেটে একটা 2D ফিগার করেছি। মানে আলটিমেটলি ছিল এটা 3D ফিগার, সেটাকে কেটে একটা মানে 2D ফিগার করা হয়েছে, বুঝতে পারছো? সেইখানে দাঁড়িয়ে এই যে হলুদ রঙে আমাদের ভারত দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে ভারতটা তাহলে কোন দিকে অবস্থান করছে। এই অবস্থানটা বোঝার জন্য আমাদের সবার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে ল্যাটিটিউডিনাল অ্যান্ড লঞ্জিটিউডিনাল পজিশনটাকে জানতে হয়। আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে যেখানে যে অবস্থান করছি সেই জায়গা থেকে আমাদের যেটা দেখতে হয় ল্যাটিটিউডিনাল এক্সটেন্টটাকে দেখতে হয় যে আমরা কোথায় বসে আছি। হ্যাঁ, সে প্রত্যেকটা জায়গারই একটা ল্যাটিটিউডিনাল অ্যান্ড লঞ্জিটিউডিনাল পজিশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা ভারতকে কিভাবে দেখছি, এই দেখো পৃথিবীর মাঝ বরাবর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো, দাঁড়াও আমি একটু পেনের কালিটাকে চেঞ্জ করে নিই। এই যে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ইকুয়েটার, 0 ডিগ্রি ইকুয়েটার। তো ইকুয়েটার পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তাহলে আমাদের ভারত দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমাদের ভারতবর্ষ নর্দার্ন হেমিস্ফিয়ার অবস্থান করছে।
এখন নর্দার্ন হেমিস্ফিয়ারে তো ইউরোপও আছে, নর্থ আমেরিকার দেশগুলো রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিজগুলো রয়েছে, চায়না রয়েছে, রাশিয়া রয়েছে, তাহলে কোথায় অ্যাকচুয়ালি? সেই জন্য আমাকে দেখতে হবে এবার কি, যে এটা নর্থ আমেরিকা উত্তর গোলার্ধে পড়ছে, এশিয়া উত্তর গোলার্ধে পড়ছে, তাহলে কি হলো? তাহলে আমার এবার জানতে হবে লঞ্জিটিউডিনাল পজিশন। লঞ্জিটিউডিনাল পজিশনে দেখো 0 ডিগ্রি, যেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলি, হ্যাঁ, বা 0 ডিগ্রি মেরিডিয়ান বলি, সেই প্রাইম মেরিডিয়ানটা এইখান দিয়ে গেছে। প্রাইম মেরিডিয়ান পৃথিবীকেও দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে পূর্ব গোলার্ধ, একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে মেরিডিয়ানের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ইস্ট, আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট, ঠিক? তাহলে আমরা এইটুকুন বুঝে গেলাম যে পৃথিবীর আমাদের ভারতের অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম গোলার্ধে। কোথায় আমাদের ভারতের অবস্থান? উত্তর পশ্চিম গোলার্ধে। এবার এখান থেকেও যদি উত্তর পশ্চিম সরি উত্তর পূর্ব গোলার্ধে, তাহলে এবার এই উত্তর পূর্ব গোলার্ধ বললে দেখো তার মধ্যে চায়না পড়ে যাবে, রাশিয়া পড়ে যাবে, মিডল ইস্টের কান্ট্রিগুলো পড়ে যাবে, ইউরোপের কান্ট্রিজগুলো পড়ে যাবে। তাহলে তার জন্য কি করতে হবে? আরও স্পেসিফাই হতে হবে, আরও স্পেসিফিক বলতে হবে। এই যে লঞ্জিটিউডগুলো এসছে, এই লঞ্জিটিউডগুলো নিশ্চিতরূপে ভারতের এইখান দিয়েও মানে গেছে। তাহলে এইখান দিয়ে যে লঞ্জিটিউডটা গেছে অর্থাৎ ভারতের পশ্চিম পাশে, সেই লঞ্জিটিউডটা কত না, এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। আর ভারতের এই যে অরুণাচল প্রদেশের গাবে, এখান দিয়েও একটা লঞ্জিটিউড গেছে। তাহলে এই লঞ্জিটিউডটা এক্সটেন্ড কত? এটা হচ্ছে 97 ডিগ্রি 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ওকে, এবার দেখো ভারতবর্ষের এই যে যেটা মেইনল্যান্ড, আমি মেইনল্যান্ডের কথা বলছি, মেইনল্যান্ডটা যেখান দিয়ে পাস হয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। আর ওপরে ভারতের মাথা যেখানে দেখতে পাচ্ছি, এইখান দিয়ে যে ল্যাটিটিউডটা গেছে, সেই ল্যাটিটিউডটা এখান দিয়ে পাস হয়েছে, এটা হচ্ছে তোমার 37 ডিগ্রি 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ওকে, তাহলে এইবার দেখো তো আমাদের ভারতকে একদম স্পেসিফাই করতে পারলাম কিনা যে আলটিমেটলি এটা কোথায় অবস্থান করছে। তাহলে ভারতবর্ষের যদি ল্যাটিটিউডিনাল আর লঞ্জিটিউডিনাল এক্সটেন্টের কথা আমরা বলি, তাহলে ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট বললে আমরা বলবো যে ভারত অবস্থান করছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থের মধ্যে। আর লঞ্জিটিউডিনাল এক্সটেন্টের কথা বললে বলবো ভারতবর্ষ অবস্থান করছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টের মধ্যে। এইটা গেল হচ্ছে ভারতের লোকেশান। এটা আমরা কি দেখলাম? দেখলাম ভারতের লোকেশান, যে অ্যাকচুয়ালি ভারত কোথায় অবস্থান করছে। নাও এবার চলে আসো সাইজ অফ ইন্ডিয়া। ভারতের সাইজটা কি? দেখো ভারতের সাইজ, আমরা যদি ভারতের একদম পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত দেখি, তাহলে দেখব সেটা হচ্ছে 2933 কিলোমিটার। এবং ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত যদি দেখি, তাহলে সেটা দেখব হচ্ছে 3214 কিলোমিটার। তাহলে এইখান থেকে ভারতের যে এরিয়া, সেই ভারতের এরিয়াটা আমরা বের করে নিই, সেটা কত? সেটা হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি। ওকে, অর্থাৎ 3.28 স্কোয়ার মিলিয়ন কিলোমিটার স্কোয়ার কিমি, বর্গ কিলোমিটার জায়গা ভারতবর্ষের রয়েছে। ওকে, আমাদের ভারতবর্ষের যে মূলত অবস্থান সেটা হচ্ছে সাউথ ইস্ট, হ্যাঁ, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট অফ দ্য মেইনল্যান্ড ইন্ডিয়া লাই আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ভারতবর্ষের এই যে ভারতবর্ষের এটা হচ্ছে মেইনল্যান্ড, এই মেইনল্যান্ডকে ছাড়িয়েও ইকুয়েটরের দিকে আমাদের আন্দামান রয়েছে, এই দেখো এই যে আন্দামান। এবং আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্ট যেটাকে আমরা বলি হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেই ইন্দিরা পয়েন্ট এইখানে অবস্থিত। যে ইন্দিরা পয়েন্টটি 2004 সালে যে সুনামি, সেই সুনামিতে জলের নিচে চলে গেছে, তা সত্ত্বেও সেটাকে আমরা বলি যে ভারতের সাউদার্ন মোস্ট পয়েন্ট, সেটাকে আমরা বলি। ওকে, আর যদি বলি মেইনল্যান্ড ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা, সেটা হয়ে যাবে কন্যাকুমারী। ওকে, কন্যাকুমারী এখানে অবস্থান করছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থে। নাও তাহলে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ এটা আমাদের কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে বে অফ বেঙ্গলের মধ্যে, বে অফ বেঙ্গলের মধ্যে, ঠিক আছে। আর আমাদের আরও একটি টেরিটরি রয়েছে, দ্যাট ইজ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কোথায় অবস্থান করছে? অ্যারাবিয়ান সিতে লাক্ষাদ্বীপ অবস্থান করছে, ঠিক আছে না। তাহলে দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইজ ইন্দিরা পয়েন্ট। ভারতবর্ষের সাউদার্ন মোস্ট পয়েন্ট বললাম, এই যে এখানে অবস্থান করছে ইন্দিরা পয়েন্ট। আর যেটা সাবমার্জড হয়ে গেছে আন্ডার ওয়াটার 2004 সালে ডিউরিং সুনামি। ইন্ডিয়ার যদি ল্যান্ড মাসের কথা বলা হয়, তাহলে ইন্ডিয়ার ল্যান্ড মাস হচ্ছে কত না 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি জায়গা ভারতের রয়েছে। যদি পৃথিবীর রেসপেক্টে ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল এরিয়ার কথা বলো, তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে, যত ভূমি আছে, তার 2.4% হচ্ছে ভারতের শেয়ার।
অর্থাৎ সেই দিক থেকে কাউন্ট করলে ভারতবর্ষ হচ্ছে আমাদের 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, 7th লার্জেস্ট কান্ট্রি। তার মানে ভারত হচ্ছে 7 নম্বর। তাহলে ভারতের আগে নিশ্চিত রূপে 6টা দেশ রয়েছে। সো এইটাকে মনে রাখার জন্য তোমরা খাতার মধ্যে একটু লেখো তো, রুকুক বাই মনে রাখবে, রুকুক বাই, RCUC স্যার পুরোটা কি লেখা শুরু করবো সাইজ অফ AI। এখান থেকে? এটাকে তোমরা স্ক্রিনশট নেবে, তারপর খাতায় নোট ডাউন করবে, এখন লেখার দরকার নেই। হ্যাঁ, টেক আ স্ক্রিনশট অফ ইট। ওকে, তাহলে রুকুক বাই, RCUC BAI, এইটাকে একটু মনে রাখবে, তাহলে দেখবে যে হ্যাঁ করতে পারবে। আর ফর হোয়াট? আর ফর রাশিয়া, সি রাশিয়া, ফর রাশিয়া, কানাডা, ফর কানাডা, কানাডা, ইউ ফর ইউএসএ, USA, ইউনাইটেড Another স্টেটস অফ C for আমেরিকা, সি ফর চায়না, চায়না, ব্রাজিল, B for ব্রাজিল, Brazil, A for ব্রাজিল, Australia, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, and I for India. 7th ইন্ডিয়া। ওকে, তো এইটা মনে রাখবে রুকুক বাই। তাহলে মনে রাখবে সিরিজগুলো যে সব থেকে বড় দেশ পৃথিবীর মধ্যে হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে তোমার সি ফর চায়না, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপর ইন্ডিয়া। এবং ভারতবর্ষের যে 2.4% এরিয়া পৃথিবীর এরিয়ার রেসপেক্টে, সেইখানে ভারতবর্ষে পৃথিবীর পপুলেশনের 17.91%, মানে যদি আমি ধরি অ্যাপ্রক্সিমেটলি 18% লোক, অর্থাৎ সারা পৃথিবীর 100 জন লোকের মধ্যে 18 জনই ভারতীয়। পৃথিবীতে 100 জন লোকের মধ্যে 18 জনই ভারতীয়, ঠিক আছে? আচ্ছা, ভারতবর্ষের যে ল্যান্ড বাউন্ডারি, সেই ল্যান্ড বাউন্ডারিটা হচ্ছে 15,200 কিলোমিটার, অ্যাপ্রক্স 15,200 কিলোমিটার। এবং ভারতবর্ষের কোস্টাল লাইন যদি ধরো, ইনক্লুডিং আন্দামান নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, এদেরকে ধরে মোট মিলিয়ে যদি কোস্টাল লাইন বলো, সমুদ্র উপকূল তট বলো, সেটা আছে কত? 7,516.6 কিলোমিটার বা 7,516 কিলোমিটার যে কোস্টাল লাইন সেটা রয়েছে। ওকে, নাও এবার আসো ইন্ডিয়া জিওগ্রাফি অ্যান্ড লোকেশনের ক্ষেত্রে একটুখানি দেখো। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইয়াংফোল্ড মাউন্টেন্স ইন দ্য নর্থ ওয়েস্ট, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট। অর্থাৎ ভারতবর্ষের এই জায়গাগুলো থেকে, এই যে এই জায়গাগুলো থেকে ভারতবর্ষের টোটালটাই সে কী রয়েছে না, পর্বতে ঘেরা রয়েছে। এই জায়গাগুলো একদম এরকম করে পর্বতে ঘেরা রয়েছে, এরকম করে। অর্থাৎ আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেটাও আমাদের হিমালয়ান রেঞ্জেরই একটা অংশ, হিমালয়েরই একটি অংশ। তাহলে ভারতবর্ষের উত্তর পশ্চিম, ভারতবর্ষের উত্তর এবং ভারতবর্ষের উত্তর পূর্ব, এই সমগ্র অঞ্চলটাই না হিমালয় দিয়ে, মাউন্টেন্স দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। এবং হিমালয় পর্বতটা কেমন? ইয়াংফোল্ড মাউন্টেন্স দিয়ে ঘেরা। ওকে, সাউথ অফ অ্যাবাউট 22 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইট বিগিনস টু ট্যাপার, অর্থাৎ 22 ডিগ্রি, 22 ডিগ্রি কোথায় অবস্থান করছে? নিশ্চিত রূপে এইরকম একটা জায়গা দিয়ে অবস্থান করছে, এরকম একটা জায়গা দিয়ে। এই যে যে ডট 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 যেটা দেখছো, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ঠিক তার নিচে থেকে 22 ডিগ্রি থেকে এই দিকে যত যাবে, সাউথের দিকে যত যাবে, সেটা আস্তে আস্তে ট্যাপার হতে শুরু করেছে এবং একটা সময় গিয়ে সেটা ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি এর যে জাংশন পয়েন্ট, সেখানে গিয়ে মিশেছে, যেটাকে আমরা কন্যাকুমারী বলছি। ওকে, এবং এইভাবে ভারতবর্ষ দুটো ওয়াটার বাউন্ডারিকে আলাদা করেছে, এক হচ্ছে অ্যারাবিয়ান সি আর এক হচ্ছে বে অফ বেঙ্গল। ওকে, আরাবিয়ান সি ভারতবর্ষের পশ্চিমে পড়ছে এবং বে অফ বেঙ্গল ভারতের পূর্বে পড়ছে। তো এই হচ্ছে ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল লোকেশন, ঠিক? নাও এবার আসো যে ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড অ্যান্ড ল্যাটিটিউড অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স। লঞ্জিটিউড আর ল্যাটিটিউড, দাদা আজকে ছবি দিয়ে প্রপার লাগছে, ক্লাসটা খুব সুন্দর লাগছে আজকে। হ্যাঁ ঠিক, তাহলে দেখো আজকে লঞ্জিটিউড আর ল্যাটিটিউড এবং তাদের সিগনিফিকেন্সটা কি। দেখো, দ্য ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড এক্সটেন্ট অফ দ্য ইন্ডিয়া অফ দ্য মেইনল্যান্ড ইজ অ্যাবাউট 30 ডিগ্রি। এর মানে আমরা যদি ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, এইখানে কত ডিগ্রি ল্যাটিটিউড ল্যাটিটিউড ছিল বলো তো একবার? ভারতবর্ষের উত্তরে ল্যাটিটিউডটা কত ছিল? 37 ডিগ্রি উত্তরে 37 ডিগ্রি 37 ডিগ্রি 6 মিনিট, আর দক্ষিণে 8 নিচে 8 ডিগ্রি 4 মিনিট। 8 ডিগ্রি 4 মিনিট। ভেরি গুড। আর একদম পূর্বের দিকে লঞ্জিটিউড কত ছিল? 97 ডিগ্রি। ভেরি গুড, 97 ডিগ্রি 25 মিনিট 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। আর গুজরাটের এটা কত হ্যাঁ। ছিল? 68 ডিগ্রি 7 মিনিট। 68 ডিগ্রি 7 68 মিনিট। ডিগ্রি 7 7 মিনিট মিনিট ইস্ট। ইস্ট। তাহলে তুমি যদি মোটামুটি যদি একটু বিয়োগ করার চেষ্টা করো,
68 থেকে 97 বাদ দিলে দেখো তো অ্যাপ্রক্সিমেটলি 30 ডিগ্রির কাছাকাছি হচ্ছে কিনা এই দিক থেকে এইদিকে। আবার তুমি 37 ডিগ্রি থেকে হ্যাঁ মানে 8 ওই ডিগ্রি, 29-এর কাছাকাছি হ্যাঁ আছে। একদমই, তুমি এই দিক থেকেও যখন এইদিকে কাউন্ট করবে দেখবে 30 ডিগ্রি অ্যাপ্রক্সি হচ্ছে। তাই জন্য প্রথম পয়েন্ট এখানে লিখেছি, দ্য ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড এক্সটেন্ট অফ দ্য মেইনল্যান্ড ইজ অ্যাবাউট 30 ডিগ্রি, অর্থাৎ ল্যাটিটিউডিনাল এক্সটেন্টটি বলো আর লঞ্জিটিউডিনাল এক্সটেন্টটি বলো সেটা অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি ওই 30 ডিগ্রির আশেপাশে। Despite this fact, the east-west extent appears to be smaller than the north-south extent. মানে একই ডিগ্রি ওয়াইজ একই হলেও আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে পূর্ব পশ্চিমে ভারতকে ছোট মনে হয়, বাট উত্তর দক্ষিণে বেশি লম্বা বলে মনে হয়। কেন? কারণ পূর্ব পশ্চিমে ভারত কতটুকুন ছিল দৈর্ঘ্য? 2933 কিলোমিটার, আর উত্তর দক্ষিণে কত ছিল? 3214 কিলোমিটার। 3214। তার মানে উত্তর দক্ষিণটা একটু পূর্ব পশ্চিমের থেকে বড়। ওকে, আচ্ছা এবার আসো আমাদের যেটা আমরা দেখব সেটা হচ্ছে যেটা গুজরাট থেকে অরুণাচল প্রদেশ। ওকে, এই গুজরাট থেকে অরুণাচল প্রদেশ এইখানে যে টাইমের ডিফারেন্স সেটা হয়ে যায় হচ্ছে 2 ঘন্টার, 2 ঘন্টার টাইমের ডিফারেন্স হয়ে যায়, যার কারণে অরুণাচল প্রদেশে যে সময় হয় গুজরাটে সেই সময়টা 2 ঘন্টা পরে গিয়ে হবে। তো একই দেশের মধ্যে ভিন্ন ভিন্ন সময় যাতে না হয় তার জন্য ভারতবর্ষের ঠিক মাঝ বরাবর একটা রেখা কাল্পনিকভাবে আমরা ড্র করে নিয়েছি, যাকে আমরা বলি হচ্ছে আইএসটি। কি বলি তাকে আমরা? আইএসটি, IST ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তাহলে তার লঞ্জিটিউডিনাল ক্যালকুলেশন কত, ভ্যালু কত? দ্যাট ইজ 82 ডিগ্রি 5 মিনিট ইস্ট, 82 ডিগ্রি 5 মিনিট ইস্ট। ওকে, মানে 82 দাদা 82 ডিগ্রি 5 মিনিট না 30 মিনিট? মানে 82 ডিগ্রি, এটা লেখাটা এখানে এরকম হওয়া দরকার, 82.5 ডিগ্রি ইস্ট বলা উচিত, অথবা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট বলা উচিত। হ্যাঁ, তাহলে 82.5 ডিগ্রি ইস্ট বা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট হচ্ছে আমাদের আইএসটির ভ্যালু, লঞ্জিটিউডিনাল ভ্যালু। ওকে, নাও এই আইএসটি কোথা দিয়ে পাস হয়েছে এটাও আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। যে আইএসটির টাইমটাকে আমরা এক্স্যাক্ট ধরি সেটা হচ্ছে মির্জাপুরের টাইমটাকে দেখি, উত্তরপ্রদেশের যেটা মির্জাপুর, সেই মির্জাপুরে যে টাইমটা হয় সেই টাইমটাই সারা ভারতের টাইম বলে গ্রাহ্য হয়। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আইএসটিটা ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে, কটা রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, এটা প্রশ্ন জিজ্ঞেস করে। সো তোমরা একটা নোট ডাউন করো যে আইএসটি, এখানে তো আমি লিখেই রেখেছি, আইএসটি পাস হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। মানে কটা দেশ আছে, কটা রাজ্য আছে? 5টি। এই 5টি রাজ্যের ওপরে দেখো এইটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ঠিক নিচে নামো, মধ্যপ্রদেশের কোনা ঘেঁষে চলে গেছে, তাহলে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে, তারপর ওড়িশা, তারপর অন্ধ্রপ্রদেশ। তাহলে এই 5টি রাজ্যের ওপর দিয়ে আইএসটি পাস হয়েছে। এবার যদি বলো দাদা তাহলে ট্রপিক অফ ক্যান্সারটা কি? দেখো ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে ল্যাটিটিউড, এই ল্যাটিটিউডটি যেটাকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার। হ্যাঁ, এই ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষকে প্রায় সমান দুটো ভাগে ভাগ করেছে, একটা ভারতবর্ষের উত্তর ভাগ, একটা দক্ষিণ ভাগ। তো ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের মোট 8খানা রাজ্যের ওপর দিয়ে পাস হয়েছে। তারা কারা? এক হচ্ছে গুজরাট, তারপরে হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে মিজোরাম। ওকে, এই 8খানা রাজ্যের ওপর দিয়ে আমাদের ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ট্রপিক অফ ক্যান্সার মনে রাখতে হবে কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে। এবং কলকাতা থেকেও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, ডব্লিউবিসিএস জিজ্ঞেস করেছে, কয়েকবার জিজ্ঞেস করেছে যে কলকাতার নিয়ারেস্ট ল্যাটিটিউড কোনটি। তাহলে কলকাতার নিয়ারেস্ট ল্যাটিটিউড কিন্তু ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ। ওকে, 23.5 ডিগ্রি নর্থ। ক্লিয়ার হলো এই জায়গাটা? তাহলে আমরা ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান যেটা, সেটা দেখলাম। না, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড আইএসটি এই দুটো একে অপরকে ইন্টারসেক্ট করে কোন রাজ্যে? মনে রাখবে সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। ঠিক আছে, ছত্তিশগড় রাজ্যে একে অপরকে ইন্টারসেক্ট করে। নাও এবার চলে এসো যে এদের সিগনিফিক্যান্স কী দাদা? দেখো এদের সিগনিফিক্যান্স হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আমাদেরকে দর্শায় যে ট্রপিক অফ ক্যান্সার থেকে দক্ষিণে ভারতের যে পার্টটা থাকবে সেই পার্টটা তুলনামূলক গরম হবে, উষ্ণতম অঞ্চল হবে তার উত্তর দিকের তুলনায়।
যার কারণে আমরা দেখি যে ভারতবর্ষের ট্রপিক অফ ক্যান্সারের উত্তর দিকে গেলে সেই জায়গায় নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়, এবং ট্রপিক অফ ক্যান্সারের থেকে দক্ষিণ দিকে গেলে সেখানে উষ্ণ মণ্ডলের মধ্যে যেহেতু পড়ে, তাই সেখানে উষ্ণতাযুক্ত টেম্পারেচার দেখা যায়। সেজন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন আসে, পোশাক পরিচ্ছদের পরিবর্তন আসে, তার সাথে সাথে স্কিনের কালার, গায়ের চামড়ার যে রং সেটাও পরিবর্তন আসে। দেখবে দক্ষিণ দিকে যারা বসবাস করছে তাদের গায়ের রং তুলনামূলক কালো রঙের হয়, এবং যারা উত্তরে বাস করছে ট্রপিক অফ ক্যান্সারের থেকে তাদের গায়ের রং পরিষ্কার হয়। ওকে, একই ভারতবর্ষ, এই পৃথিবীর মধ্যে যেমন যেমন ভূমিরূপ আছে, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ভারতবর্ষের মধ্যে সেই ভূমিরূপ আছে। আবার আমরা এমন একটি রাজ্যে বসবাস করি যে রাজ্যটার মধ্যে ভারতের যা যা ভূমিরূপ আছে, আমাদের একটা রাজ্যের মধ্যেও সেই ভূমিরূপ আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ একাই হিমালয় পর্বতকেও যেমন গ্রহণ করছে, তেমনি নিচে সে সমুদ্র অর্থাৎ বে অফ বেঙ্গলকেও সে ভোগ করছে। বোঝা গেল? তাহলে পৃথিবীর যা ভূপ্রকৃতি আছে, মোটামুটি ভারতবর্ষ সমস্ত ভূপ্রকৃতি অবজার্ভ করে। আবার ভারতবর্ষে যা যা ভূপ্রকৃতি আছে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক সেই ভূপ্রকৃতি নিজের মধ্যে অনুভব করে। ওকে, বেশ, এবার আসো আমরা নেক্সট টপিক দেখি, দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। যখন আমরা ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বলছি, তখন আমাদের কি মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে পজিশন, সেই ভারতবর্ষের পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবি থেকে দেখো অনেকগুলো দাগ দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের রুট এখানে দেওয়া হয়েছে। এই রুটগুলোর থেকে তোমরা একবার যদি কল্পনা করো যে আমরা যদি এই যে ভারতবর্ষের এই যেটাকে আমরা সাউথ ইস্ট এশিয়া বলি, এই সাউথ ইস্ট এশিয়াতে যা কিছু বাণিজ্য চলবে, ভারতকে ইগনোর করে সেটা কোনোভাবেই করা সম্ভব নয়। আবার সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে ভারতবর্ষ, পৃথিবীর যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো রয়েছে তাদের কানেকশানও কিন্তু ভারতকে দিয়েই করতে হবে। তাই ভারতবর্ষের যে জিওগ্রাফিক্যাল পজিশন, সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল পজিশন, যাকে ইগনোর করা কারো পক্ষেই, সারা বিশ্বের কারো পক্ষেই সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? দ্য ইন্ডিয়ান ল্যান্ড মাস হ্যাজ আ সেন্ট্রাল লোকেশন বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট এশিয়া, অর্থাৎ ইস্ট আর ওয়েস্ট এশিয়ার একদম মাঝখানে ভারতবর্ষ অবস্থান করছে। ইন্ডিয়া ইজ দ্য সাউথওয়ার্ড এক্সটেনশন অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট, এবং এশিয়ান কন্টিনেন্টের দক্ষিণ দিকের একটা এক্সটেনশনই হচ্ছে আমাদের ভারত। ওকে, এইখান থেকে আমরা অনেক ধরনের রুট দেখতে পাচ্ছি, যে রুটের মাধ্যমে আমাদের এখান থেকে চলাফেরা করা হয়। কিছুদিন আগে জানো যে ইরানের সঙ্গে যখন আমেরিকার একটা মানে গন্ডগোল তৈরি হয়েছিল, এই জায়গাতে একটা স্ট্রেট আছে, যেটাকে আমরা কি বলি, এই স্ট্রেটটাকে হরমুজ। হ্যাঁ, হরমুজ। এই হরমুজটাকে যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে কি হবে যে ভারতবর্ষের তেলের দামটা বেড়ে যাবে। শুধু ভারতের তেলের দাম বাড়বে না, ভারতবর্ষ সহ ইস্ট এশিয়াতে যে সমস্ত দেশগুলো আছে সব জায়গাতেই তেলের দামটা কিন্তু বেড়ে যাবে। ওকে, কারণ তেল ওইখান থেকে আসাটা খুব সহজসাধ্য, সহজলভ্য, কারণ খুব কম খরচে, কম ডিস্ট্যান্সে, ট্রাভেলিং কস্টটা ওখানে কম পড়ে। সো ওইটা বন্ধ হলেই সর্বনাশটা হবে। তো যাই হোক, এখন সেই সমস্ত টেনশনগুলো একটু মানে ঠিক হয়েছে। বাকি চলো, এই বিষয়টা নিয়ে আমরা পরে কখনো একসময় আলোচনা করব। ওকে, চলো তারপর আসো, দেখো স্ট্র্যাটেজিক সেন্ট্রাল লোকেশন অফ ইন্ডিয়া, এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে। কি? নাম্বার 1, দ্য ট্রান্স ইন্ডিয়ান ওশান রুটস, ওকে, হুইচ কানেক্ট দ্য কান্ট্রিজ অফ ইউরোপ ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য কান্ট্রিজ অফ ইস্ট এশিয়া। ওকে, দ্য ডেকান পেনিনসুলার তোমার protrudes into the Indian Ocean, thus helping India to establish close contact with West Asia, Africa and Europe from the western coast, and with the southeast and East Asia from the east coast. Okay, এখানে ইস্ট লিখতে হবে, একটা কথা যুক্ত করতে হবে, ইস্ট কোস্ট। ওকে, তাহলে ভারতবর্ষের পূর্ব উপকূল থেকে আমরা এই ইস্ট এশিয়ার দেশগুলোর সাথে কানেক্ট করতে পারি, আর ভারতবর্ষের পশ্চিম উপকূল থেকে আমরা ইউরোপ, আফ্রিকা, এই সমস্ত দেশগুলোর সাথে কানেকশন তৈরি করতে পারি। নো আদার কান্ট্রি হ্যাজ আ লং কোস্ট লাইন অন ইন্ডিয়ান ওশান অ্যাজ ইন্ডিয়া হ্যাজ। দেখো, এখন কথা হলো যে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে যে জলরাশি, সেই জলরাশিকে ইন্ডিয়ান ওশান কেন বলা হলো? ইন্ডিয়ান ওশান এই কারণেই বলা হলো যে, আচ্ছা তোমাদের একটা কথা বলি, একটা ম্যাপ দেখাই, দাঁড়াও, ওয়ার্ল্ড ম্যাপটাকে দেখাই। তোমরা একবার খেয়াল করো, এইটা হচ্ছে আফ্রিকা, তাই না? দেখো, এটা আফ্রিকা মহাদেশ। তাহলে এই আফ্রিকা মহাদেশের এই যে জলভাগ, এই জলভাগের কোনো জায়গায় কি কোনো আফ্রিকার নাম আছে, আফ্রিকান ওশান বা কিছু?
না। নেই। এমনটা এই কারণে হয়েছে যে আফ্রিকা মহাদেশের দেশগুলো ছোট 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 দেশ, আর এই ছোট ছোট দেশ হওয়ার কারণে এমন কোনো দেশ নেই যে যাদের কোস্টাল লাইন অনেক বেশি বড়। মানে এদের সমস্ত দেশগুলোর কোস্টাল লাইন হচ্ছে ছোট ছোট কোস্টাল লাইন, যার কারণে মনে করো একটা দেশ, এই দেশটার নামে যদি আমি এইখানে একটা জলভাগের নাম দিয়ে দিই, অন্য দেশ আবার রেগে যাবে, বলবে হ্যাঁ ওদের দিচ্ছ আমাদের কেন নয়। সেই সমস্ত ঘোটালাকে বন্ধ করার জন্য বা সেই সমস্তটাকে ইগনোর করার জন্য ভারতবর্ষ দেখো তার অনেকটা কোস্টাল লাইন রয়েছে, বিরাট সুদীর্ঘ কোস্টাল লাইন, যার কারণে এই জলরাশিটিকে ইন্ডিয়ান ওশান বলা হয়েছে। ওকে, তাহলে ইন্ডিয়ান ওশান নামকরণের কারণেই ওটা যে কোস্টাল লাইন হচ্ছে ভারতবর্ষের অনেক বড় লম্বা কোস্টাল লাইন। এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সুয়েজ ক্যানাল। সুয়েজ ক্যানাল কোথায় আছে দেখো, দুটো ক্যানেলের কথা বলবো আমরা আজকে, একটা হচ্ছে সুয়েজ ক্যানাল আর একটা হচ্ছে প্যানামা ক্যানাল। ওকে, এই যে সুয়েজ ক্যানেল, যেটা সুয়েজ ক্যানেলটার অবস্থান হচ্ছে এইখানে, হচ্ছে সুয়েজ ক্যানেলের অবস্থান, এইটা হচ্ছে ইজিপ্ট, এইটা হচ্ছে ইজিপ্ট। ওকে, ইজিপ্টের একটা অংশ সুয়েজ ক্যানেলের ডান পাশে আছে আর বাকি পুরো ইজিপ্টটা বাঁ পাশে আছে, অর্থাৎ ইজিপ্টের ভূভাগ কেটে আমরা এখানে মেডিটেরিয়ান সি এর সাথে কিন্তু কানেকশন তৈরি করেছি সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল 1869-এ ওপেন হয়, 1869-এ, এবং এই সুয়েজ ক্যানেল খনন করার জন্য সবথেকে বেশি ইনভেস্টমেন্ট যারা করেছিল তারা হচ্ছে এরা, মানে ইউএসএ সবথেকে বেশি টাকা খরচ করেছিল এই সুয়েজ ক্যানেল করার জন্য, যার কারণে সুয়েজ ক্যানেলে আজও আমেরিকার কিন্তু দবদবাটা রয়েছে, বুঝতে পারছো? যার কারণে ইউরোপ বলো বা মিডল ইস্টের এই কান্ট্রিগুলো বলো যেখানে অবস্থান করছে এই ক্যানেলটা, তাদের থেকেও বেশি কর্তৃত্ব কিন্তু রয়েছে হচ্ছে আমেরিকার, কারণ তাদের বক্তব্য কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিল, তোমরা মনে যদি খবরের কাগজ পড়ে থাকো দেখবা, বলেছিল যে সুয়েজ ক্যানেল আমরা তৈরি করেছি, ওইখানে আমাদের অধিকারই থাকতে হবে, ঠিক আছে? আরেকটা ক্যানেল আছে যেটা নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকাকে আলাদা করে, এইখানে এটা হচ্ছে প্যানামা। হ্যাঁ, তো এটাকে ক্যানাল বলা হয় না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইস্থমাস। কি বলা হয়? ISTHMUS, ইস্থমাস। একটা হচ্ছে ইস্থমাস আর একটা হচ্ছে স্ট্রেট। জানো তো এই দুটোর মধ্যে তফাৎ কি? ইস্থমাস অ্যান্ড স্ট্রেটের মধ্যে দেখো, ইস্থমাস মানে হচ্ছে দুটো ভূভাগ, মনে করো এটা একটা ল্যান্ডমাস, এটা একটা ল্যান্ডমাস, দুটো ল্যান্ডমাসের দুই পাশে জল আছে, সেইখান থেকে আমি একটুখানি কেটে বা কোনো প্রাকৃতিক উপায়ে হোক বা ম্যানমেড হোক, সেখান থেকে দুটো ওয়াটার বাউন্ডারিকে জুড়ে দিয়েছি, সেটাকে বলা হয় হচ্ছে ইস্থমাস। অর্থাৎ মূলত কথা হচ্ছে দুটো মেইনল্যান্ডকে, ল্যান্ডমাসকে ভাগ করে দুটো জলরাশিকে আলাদা করে দিয়েছি, এটা হচ্ছে ইস্থমাস। আর স্ট্রেটটা কি? স্ট্রেটটা হচ্ছে দুটো জলরাশিকে একটা স্থলভাগ দিয়ে আলাদা করা হয়েছে, সেটা হচ্ছে স্ট্রেট, আর দুটো স্থলভাগকে জলরাশি দিয়ে আলাদা করা হয়েছে সেটা হচ্ছে ইস্থমাস। তার মানে এখানে দেখো, সাউথ আমেরিকার একটা যে পুরো ল্যান্ডমাস রয়েছে, নর্থ আমেরিকার একটা পুরো ল্যান্ডমাস রয়েছে, এই দুটো ল্যান্ডমাসকে এখানে ছোট্ট একটা স্ট্রেট দিয়ে, ছোট্ট একটা জলের রেখা দিয়ে দুটোকে ল্যান্ডমাসকে ভাগ করা হয়েছে, তাই এটাকে বলা হয় ইস্থমাস। আবার স্ট্রেট যদি বলো তাহলে দেখো আমি এখানে দেখাই, এই যে আমাদের ভারত শ্রীলঙ্কার মধ্যে স্ট্রেট রয়েছে, এই জায়গাটা দেখো, এই ভারত শ্রীলঙ্কার মধ্যে এইখান দিয়ে দেখো জলরাশি রয়েছে, মানে দুটো বে অফ বেঙ্গল আর এদিকে গিয়ে ইন্ডিয়ান ওশান, এই দুটো বড় বড় জলরাশিকে এইখানে ভাগ হয়েছে, এটা কিন্তু দুটো বড় বড় মেইনল্যান্ডকে ভাগ করা হয়নি, এটাকে বলে স্ট্রেট। এই দুটো তফাৎ। নাও আসো এই জায়গাতে, কোথায় ছিলাম আমরা? এখানে। বেশ, তাহলে সুয়েজ ক্যানাল, সিন্স দ্য ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানাল ইন 1869, ইন্ডিয়াস ডিস্টেন্স ফ্রম ইউরোপ হ্যাজ বিন রিডিউসড বাই 7000 কিমি। অর্থাৎ যখন এই সুয়েজ ক্যানাল ছিল না, তখন ভারত মানে ইউরোপ থেকে যদি ভারতে আসতে হতো, কি করতে হতো একবার দেখো, এই দেখো ইউরোপ, মনে করো যে এইখানে সুয়েজ ক্যানালটা নেই, যদি এইরকম পজিশন হয় তাহলে কি হবে? ইউরোপকে এইখান থেকে ঘুরে এইখান দিয়ে গিয়ে এই যে ভারতে আসতে হবে, অনেকটা লম্বা পথ। অথচ এইটা যদি পেয়ে যাই তাহলে এইখান দিয়ে গিয়ে সরাসরি আমরা এই মেডিটেরিয়ান সি থেকে গিয়ে এইখান দিয়ে চলে আসতে পারবো। এই ম্যাপটাতে যদিও বোঝা যাচ্ছে না পরিষ্কার করে, হ্যাঁ, এইখান দিয়ে আমরা চলে আসতে পারবো। তার মানে এটা করার ফলে কি হয়েছে? এই সুয়েজ ক্যানেলটার গুরুত্ব অনেক বেশি, কারণ সুয়েজ ক্যানেলের জন্য ইউরোপ থেকে ভারতের ডিস্টেন্স 7000 কিমি কমে গেছে। এর রুটটা কোনটা? মেডিটেরিয়ান সি। ইউরোপ থেকে সর্বপ্রথমে আসতে হবে মেডিটেরিয়ান সিতে, তারপর আসতে হবে রেড সি, তারপরেই চলে আসবে আমাদের অ্যারাবিয়ান সি, তারপরে আসবে ভারত। ইন্ডিয়াস রিলেশনশিপ উইথ ওয়ার্ল্ড থ্রু ল্যান্ড রুটস আর মাচ ওল্ডার দ্যান হার ম্যারিটাইম কন্ট্যাক্টস। একদম ঠিক কথা। দেখো, ভারতবর্ষের
এই ম্যাপটাকে একবার দেখো, ভারতবর্ষের এই যে যে জলপথ, এই জলপথের আগে থেকেই কিন্তু সারা পৃথিবীর সঙ্গে মানে ইউরোপের সঙ্গে ভারতের কানেকশন ছিল ল্যান্ড পথ দিয়ে, মানে জমির পথ দিয়ে, ভূপথ দিয়ে, এইখান দিয়ে। তাহলে গন্ডগোলটা কি করে হলো? দেখো একটা সময় ইউরোপের যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো তাদের যে পুরনো রাজতন্ত্র সেটা এই মিডল ইস্টে প্রতিষ্ঠিত ছিল, যার কারণে সমগ্র ইউরোপ থেকে ভারতবর্ষে একটা ট্রেড রুট ছিল। কিন্তু পরবর্তীকালে যখন এই জায়গাতে ইউরোপে যখন একটা নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, সেই রাজতন্ত্রটার নাম কি? অটোমান। অটোহান Very good. সাম্রাজ্য। অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা হওয়ার পরেই কিন্তু অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা হওয়ার পরে সমস্ত ইউরোপীয় রাজতন্ত্রকে এখান থেকে উচ্ছেদ করা হয় এবং এই অটোমান এম্পায়ার ইউরোপকে ভারতের সঙ্গে যে কানেকশন সেটাকে কাট করে দেয়, যার ফলে ইউরোপ এবং ইউরোপের যে দেশগুলো আছে, পর্তুগিজ বলো, ডাচ বলো, ডেন্স বলো, ব্রিটিশ বলো, এরা সবাই ভারতের উদ্দেশ্যে রাস্তা খুঁজতে শুরু করে। যার কারণে পর্তুগিজ প্রথম ভাস্কো ডি গামাকে পাঠানো হয়। ভাস্কো ডি গামার আগেও আরেকজনকে পাঠানো হয়েছিল, তার নাম কি? ভাস্কো ডি গামার আগেও একজনকে পাঠানো হয়েছিল, নিকোলো ডি কন্টি নাকি? না ম্যাজিলান, না, ঠিক আছে? হ্যাঁ, ফার্দিনান্দ ম্যাগেলান না কি যেন হ্যাঁ ছিল না? ম্যাজিলান। তো ম্যাজিলানকে পাঠানো হয়েছিল, কিন্তু ম্যাজিলান এখান থেকে এই পর্যন্ত এসেছিল, এখান থেকে এই পর্যন্ত এসে ও বেটা মনে করেছিল যে এটাই মনে হয় ভারত। কিন্তু লোকজনের সঙ্গে কথা বলে তারা জানালো না না এটা ভারত নয়। এইখান থেকে এটা স্যার বার্থোলোমিউ দিয়াস ছিল মনে হয় যেটা। সরি বার্থোলোমিউ দিয়াস, হ্যাঁ একদম ঠিক বলেছো। হ্যাঁ, তো বার্থোলোমিউ দিয়াস এইখান থেকে ওকে বলা হলো যে না না এটা ভারত নয়, ভারত এইটাকে জাস্ট ওকে তুমি যদি এখানে যাও এইটা। এবার ঘটনা হচ্ছে এই জায়গাতে যে সমুদ্রটা ছিল না, এই সমুদ্রটা কিন্তু অনেক বেশি উত্তাল সমুদ্র। কেন? কারণ এই জায়গাটা দেখো আটলান্টিক ওশানের পুরো বিস্তার এইখান দিয়ে রয়েছে, আর তারপরে এসে এইখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান। এই দুটো সমুদ্রের যে কারেন্ট, হ্যাঁ মানে স্রোত, সেটা ডিফারেন্ট ছিল। মানে এই জায়গার কারেন্টগুলো আলাদা রকমের ছিল আর এইখানের কারেন্টগুলো আলাদা রকমের ছিল, যার কারণে এই জায়গাটাকে টপকে যাওয়া, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে ঝড় ইত্যাদি, যেখানে মানে এটাকে পাস করাটা খুবই কঠিন ছিল, যার জন্য এটাকে বলা হয়েছিল কেপ অফ গুড হোপ, মানে উত্তম আশা অন্তরীপ যেটাকে আমরা বলি সেটা নাম। উত্তম আশা অন্তরীপ কেন? উত্তম আশা, হ্যাঁ মানে কেপ অফ গুড হোপ, অর্থাৎ এইখান থেকে এইখানে যাওয়ার জন্য আমাকে গুড হোপ নিয়েই আসতে হবে। মানে এইটুকুন আমি আশা করে বেরোবো যে ভাই এবার আমি সঠিকভাবে ওখানে পৌঁছে যেতে পারবো, এই গুড আশা নিয়েই আমাকে আসতে হবে। এবার গুড আশা নিয়ে কেন আসতে হবে? না হলে তোমাকে তো ভাই রিস্ক তো আছেই, এটাকে টপকে ভারত আসার জন্য রিস্ক তো আছেই, তার জন্য এই নামটা হয় যে কেপ অফ গুড হোপ। তাহলে এইটাকে পার করে কিন্তু বার্থোলোমিউ দিয়াস আসতে পারেননি। এখানে কে এসেছিলেন বলো? ভাস্কো ডি গামা আসতে পেরেছিলেন। ভাস্কো ডি গামা এখান থেকে এসে আফ্রিকা থেকে একজন গুজরাটি ভদ্রলোককে নিয়ে সাথে করে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। তারপর ইন্ডিয়া আবিষ্কার হয়েছিল। কেন? এই অটোমান এম্পায়ারের জন্য। যেহেতু অটোমান এম্পায়ার ল্যান্ড রুটে এই পথটাকে কেটে দিয়েছিল, এখান দিয়ে আর আসার কোনো সম্ভাবনা নেই, সেই কারণে। বাকি প্রাচীন যুগ থেকেই কিন্তু ভারতের যে মানে ম্যাটেরিয়ালসগুলো ছিল, ভারতের যে পণ্যাদি দ্রব্য ছিল, সেগুলো ইউরোপে অনেক অনেক বেশি ভ্যালুয়েবল প্রোডাক্ট ছিল, যার কারণেই সমস্ত ইউরোপকে ভারতবর্ষকে আবিষ্কার করতে হয়েছিল জলপথে। তাই ওই পয়েন্টটাতে বলা হয়েছে যে ভারতবর্ষের সম্পর্ক জলপথের থেকে ল্যান্ড পথেই অনেক বেশি প্রাচীন ছিল। The various passes across the mountains in the north have provided passages to the ancient travelers, while the oceans restricted such interaction for a long time. Yes, একদম সমুদ্র পথ আবিষ্কার হয়েছে অনেক অনেক পরে। কত? ইন দ্য ইয়ার 1498। 1498, তার অনেক আগে থেকেই ভারতের সঙ্গে ইউরোপের বা মিডল ইস্টের কিন্তু কানেকশন ছিল ল্যান্ড রুটে। Okay, these routes have contributed in the exchange of ideas and commodities since ancient times. আর অ্যানশিয়েন্ট টাইমস থেকেই ভারতবর্ষের সাথে বহির দেশগুলোর যে আইডিয়ার চেঞ্জ, মানে তাদের আইডিয়া, তাদের যে নোশন, সেটা আমাদের দেশে প্রতিষ্ঠা হয়েছে, আমাদের চিন্তাভাবনা তাদের কাছে পৌঁছেছে, হ্যাঁ, কমোডিটিস এক্সচেঞ্জ হয়েছে, ভাষার এক্সচেঞ্জ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। নাও এরপর আসো ইন্ডিয়াস নেবার্সদেরকে আমরা আজকে দেখি। যখন ইন্ডিয়াস নেবার্স বলছি, ভারতবর্ষের 7টি প্রতিবেশী দেশ আছে। এক হলো পাকিস্তান, আর এক হলো আফগানিস্তান। এখানে আফগানিস্তানের এই ম্যাপটাকে ঠিক করা হয়নি, কারণ এখান থেকে আফগানিস্তান লাদাখের সঙ্গে একটা জায়গায় মিশবে, মাত্র 106 কিলোমিটার একটা ডিস্টেন্সের বর্ডার রয়েছে এইখানে।
তাহলে পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, তারপর গেলে আমরা চায়নাকে পাবো, তারপর নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এই যে আর এদিকে আসছে শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে এই কয়টা দেশকে আমরা পাবো। ঠিক আছে, তাহলে একবার দেখে নাও। ইন্ডিয়া শেয়ার ইটস ল্যান্ড বাউন্ডারিজ উইথ পাকিস্তান, আফগানিস্তান ল্যান্ড বাউন্ডারি, শ্রীলঙ্কা তো মেরিটাইম বাউন্ডারি শেয়ার করবে। ল্যান্ড বাউন্ডারি শেয়ার করবে 7টা দেশ। 1 নম্বর পাকিস্তান, 2 নম্বর আফগানিস্তান, 3 নম্বর চায়না, 4 নম্বর নেপাল, 5 নম্বর ভুটান, 6 নম্বর মায়ানমার, 7 নম্বর বাংলাদেশ। ওকে, আর সব থেকে বেশি ভারতের বর্ডার কার সাথে রয়েছে? দ্যাট ইজ উইথ বাংলাদেশ। বাংলাদেশ কত রয়েছে? 4096 4096 কিমি। ওকে, চলো তাহলে ভারতবর্ষ নিজের কতগুলো স্টেট রয়েছে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের 28টি রাজ্য রয়েছে, 8খানা ইউনিয়ন টেরিটরি রয়েছে। ওকে, আর ইন্ডিয়াস কোস্টাল লাইন নেবার্স যদি বলো, ইন্ডিয়ার কোস্টাল লাইন নেবার্স হচ্ছে মালদ্বীপস আর হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, কোথায় অবস্থান করছে? সাউথ ইস্টে অবস্থান করছে। সাউথ ইস্টে শ্রীলঙ্কা আর সাউথ ওয়েস্টে আছে মালদ্বীপস এরকম জায়গাতে অ্যারাবিয়ান সিতে মালদ্বীপস রয়েছে। ঠিক আছে, ওকে, এবার আসো তাহলে আফগানিস্তানের সঙ্গে যেটা আছে এই রিলেশনটাকে একবার দেখো। আফগানিস্তানের সঙ্গে কত বলেছিলাম বলো? 106 কিমি। 106 কিমি। এই ডেটাগুলো মনে রাখবে, এই ডেটাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। চায়নার সঙ্গে আমাদের কতটুকুন বর্ডার রয়েছে? 3488 কিমি। 3488 কিমি। বাংলাদেশের সাথে কত রয়েছে? বাংলাদেশের সঙ্গে রয়েছে আমাদের 4096 কিমি। ভুটানের সাথে কত রয়েছে আমাদের? ভুটানের সাথে রয়েছে হচ্ছে মাত্র 699 কিলোমিটার, 699 কিমি। মায়ানমারের সাথে কত রয়েছে? মায়ানমারের সাথে রয়েছে 1643 কিমি। নেপালের সাথে কত রয়েছে? নেপালের সাথে রয়েছে হচ্ছে একটু বেশি, 1751 কিমি। আর পাকিস্তানের সঙ্গে রয়েছে আরও বেশি, সেটা কত? 3323 কিমি, 3323 কিমি। ওকে, আচ্ছা, আফগানিস্তানের সাথে টাচ করছে আমাদের জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরটাকে এখন আর মনে রাখার দরকার নেই, যেটাও মানে পাক অকুপাইড এরিয়া। তো পাক অকুপাইড কিন্তু মানে জম্মু কাশ্মীরের নয়, লাদাখের। মনে রাখবে, লাদাখের যে অংশটা পাক অকুপাইড আছে সেই জায়গার সাথে আফগানিস্তানের বর্ডার শেয়ার হচ্ছে। চায়নার সাথে জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে, হিমাচল প্রদেশ, তারপর উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশের কানেকশন রয়েছে। বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, তারপর ত্রিপুরা, আসামের কানেকশন রয়েছে। ভুটানের সাথে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম। মায়ানমারের সাথে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। আর নেপালের সঙ্গে রয়েছে হচ্ছে বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল। আর পাকিস্তানের সাথে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, তারপরে তোমার পাঞ্জাব, রাজস্থান আর গুজরাট। এটাকে আমরা যদি ম্যাপে দেখি তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এখান থেকে দেখো, এই যে লাদাখ পার্ট, এই লাদাখ পার্টের সাথে এই জায়গায় 106 কিমি জায়গাটা হচ্ছে তোমার আফগানিস্তানের সাথে কানেক্ট রয়েছে। চায়নার তিব্বতের সাথে লাদাখের বর্ডার রয়েছে। ঠিক আছে, তারপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, এই অরুণাচল প্রদেশ, সিকিম, এদের সাথে চায়নার যে তিব্বত অংশ তার সাথে কানেকশন রয়েছে। পাকিস্তানের সাথে জম্মু কাশ্মীর, লাদাখের কিছু অংশ, দুটো ইউটি, তারপর পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের সীমানা রয়েছে। এদিকে সে যদি বাংলাদেশ দেখো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, তারপরে গিয়ে মেঘালয়, তারপরে গিয়ে তোমার ত্রিপুরা, তারপরে গিয়ে তোমার মিজোরাম, হ্যাঁ, আসাম, এই কানেকশানটা পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। আর মোটামুটি ভুটানের সাথে পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ এর আর সিকিমের বর্ডার রয়েছে। আর এদিক থেকে যদি তুমি দেখো মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, তারপর মিজোরামের বর্ডার রয়েছে এইখানে। এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ভারতবর্ষের ল্যান্ডলক স্টেট কটা বলো তো দেখি? ল্যান্ডলক স্টেট ভারতবর্ষে কতগুলো আছে? ল্যান্ডলক স্টেট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হ্যাঁ, ল্যান্ডলক স্টেট মানে যেটা সমুদ্রকেও টাচ করে না, আবার ইন্টারন্যাশনাল বর্ডারকেও টাচ করে না, সেরকম কতগুলো রাজ্য আছে? সেরকম রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি। কয়টি সেরকম রাজ্যের সংখ্যা? 5টি। কী কী এবার গোনো? এখান থেকে দেখো, তেলেঙ্গানা 1 নাম্বার,
ছত্তিশগড় হচ্ছে 2 নাম্বার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হচ্ছে মধ্যপ্রদেশ, 3 নাম্বার, হরিয়ানা হচ্ছে হরিয়ানা 4 নাম্বার, ঠিক আছে। আর আরেকটা ঝাড়খণ্ড। আছে হচ্ছে তোমার ঝাড়খণ্ড হচ্ছে 5 নাম্বার। এই 5টা রাজ্য, ভারতের 5টা রাজ্য হচ্ছে ল্যান্ডলক স্টেট আমরা বলি। ওকে, যারা সমুদ্রের সাথেও যোগ করে না, মানে সমুদ্রের সাথেও বর্ডার শেয়ার করে না, মানে তাদের কোস্টাল লাইনও নেই এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারিও তারা শেয়ার করে না। ওকে, বেশ, এইটা নেবার্সটা একটু জেনে রাখা দরকার, আমরা জানলাম। আর ভারতবর্ষের তোমার সমুদ্র পথে দুটো প্রতিবেশী দেশকে মনে রাখতে হবে, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপস। ওকে, বেশ, এবার এখান থেকে দেখো এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছবিটাতে আমাদের পৃথিবীতে মোট 33টি জলপথ রয়েছে, মানে স্ট্রেট বলো, ইসথামাস বলো বা চ্যানেল বলো, যাই বলো না কেন, সেরকম 33টা রয়েছে। সেই 33টার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 23 নম্বরটা আমাদের মনে রাখতে হবে। 23 নম্বরটা মাঝে মাঝেই খবরে থাকে। কেন খবরে থাকে? 23 নম্বরটা হচ্ছে মালাক্কা স্ট্রেট, বা মালাক্কা প্রণালী। এই মালাক্কা স্ট্রেটটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এইটা হচ্ছে সাউথ চায়না সি। ঠিক, এই সাউথ চায়না সি যেখানে চায়না নিজের কর্তৃত্বকে সবসময় দাবি করে, এইখানে রয়েছে হচ্ছে জাপান। ঠিক আছে, এই যে জায়গাটা দেখছো এটা হলো জাপান। তো সেই ক্ষেত্রে ভারত এই যে পুরো চায়নার সঙ্গে যদি মনে করো, চায়না তো বিরাট বড় মার্কেট হাব, মানে বিরাট বড় ম্যানুফ্যাকচারিং হাব। তো সেই ক্ষেত্রে চায়নার মালপত্র যদি বিক্রি করতে হয়, সমুদ্রপথে খরচ কম হয়, ট্রাভেলিং কস্ট কম হয়, যার জন্য চায়না সবসময় তার সাউথ ইস্ট যে মানে সাউথ চায়না সি, এটাতে তার নিজের কর্তৃত্ব বজায় রাখে। আর এই সাউথ চায়না সি থেকে তাকে বিজনেস করতে গেলে জাপানের এদিকে তার যাওয়াটা একটু বিপদ আছে, কারণ জাপান হচ্ছে আমেরিকারই একটা কলোনি বলতে পারো। অ্যাকচুয়ালি কলোনি বলা ঠিক নয়, তবুও আমরা বলবো কলোনি। কেন? কারণ জাপানের যে মিলিটারি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেটা কিন্তু আমেরিকা দেখে, আজও দেখে, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। যার কারণে জাপান কিন্তু এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে নিয়েছে, পজিটিভ ওয়েতে নিয়ে কিন্তু নিজেদের উন্নতি বা প্রসপারিটিটাকে করতে পেরেছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি বলি ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি আমি বলি সব থেকে ক্ষতিগ্রস্ত কোন দেশ হয়েছিল, তাহলে আমাদের এটুকুন আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে জাপান। কেন? কারণ জাপানে আমেরিকার দ্বারা সেই ওয়ার্ল্ড ওয়ারের সময় দুটো অ্যাটম বোমা সেখানে নিক্ষেপ করা হয়েছিল, যার কারণে সেইখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং সেই ক্ষয়ক্ষতি মানব ইতিহাসে এত বৃহৎ বিশাল হয়নি কোনো দিন। সেই ক্ষেত্রে বিধ্বস্ত জাপান যখন বললো যে আমরা তো এবার তাহলে মরেই যাব, কী করবো আমরা, তখন আমেরিকা বললো তোমার তাহলে ওই সেই যুদ্ধের শর্ত অনুযায়ী বলা হলো যে তুমি ভাই এক্সটার্নাল তোমার আর্মি রাখতে পারবে না। ঠিক আছে, সেটা কে দেখবে? আমেরিকা দেখবে। এই জিনিসটাকে কিন্তু জাপান নেগেটিভ ওয়েতে নেয়নি, এটাকে জাপান পজিটিভ ওয়েতে নিয়েছে। পজিটিভ ওয়েতে নিয়ে কিন্তু আজকে নিজেদেরকে তারা প্রসপার করতে পেরেছে। কিভাবে? তারা দেখেছে তাদের যে সৈন্যবাহিনীর কস্ট হয়, তাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যা কিছু তাদের মানে সামরিক ক্ষেত্রে যে কস্টটা হয়, সেই কস্টটা বেয়ার করছে আমেরিকা। তাহলে সেই কস্টটাকে বাঁচিয়ে নিজের দেশের ডেভেলপমেন্টের দিকে নজর দাও। জাপান কিন্তু সেটা করতে পেরেছে এবং সেটা করে সে সফলও হয়েছে। বুঝতে পারলে? আমেরিকা নিজে অবজার্ভ করেছে পরবর্তীকালে যে তো বিপদ হলো রে ভাই, ওই জাপানের দায়িত্ব নিয়ে তো আমাদেরই এখন ক্ষয়ক্ষতি হচ্ছে। তবুও জাপানের দ্বারা আমেরিকার ওই আর্থিক ক্ষয়ক্ষতি হলেও স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে কিন্তু তাদের গুরুত্বটা বেড়েছে। যার জন্য তোমরা একটা সংস্থার নাম শুনেছো, কোয়াড, QUAD, কোয়াড। এই কোয়াডের সদস্য সংখ্যা মূলত 4টে। দেশ। কারা কারা? এই যে আমেরিকা একজন, অস্ট্রেলিয়া একজন, ভারত একজন আর জাপান একজন। বোঝা গেল? এই 4টে দেশ মিলে তৈরি করেছে কোয়াড। এই কেন কোয়াড তৈরি করা হলো? কারণ আমেরিকা এইখান থেকে তদারকি করবে এই সমস্ত জায়গায়, যার কারণেই আমেরিকা কোয়াডের মেম্বার হওয়া, কোয়াডের সঙ্গে রিলেশনটাকে মেনটেন করে রাখা। যদিও কোয়াডটা এখন একটুখানি মানে গুরুত্বটা অনেকটা কমে এসেছে। কোয়াডের গুরুত্বটা কমে এসেছে এই কারণে যে, কারণ আমেরিকার যে রাষ্ট্রপতি হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার কিছু কিছু আচরণের জন্য এখন ভারতবর্ষ তার পলিটিক্যাল যে ইয়েটা শিফট করছে কোন দিকে? রাশিয়ার সঙ্গে, এবং রাশিয়ার সঙ্গে শিফট করার চেষ্টা করছে। তা না হলে আমেরিকার যে বর্তমানে যে পাগল রাষ্ট্রপতি, সেই মানে মোহাম্মদ বিন তুগলকের সাথে তুলনা করা যেতে পারে। কখন কি বলে আর কখন কি করে, মানে এটা ভগবান জানে আর সেই জানে। ওকে, এখন পাকিস্তানের ওই কি যেন আর্মি জেনারেলের সাথে ছবি টবি ওদের নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে লাগিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে। একটা কথা শোনো,
আমেরিকাকে যে বন্ধু বানাবে, হ্যাঁ, সে মরবে, এটুকু নিশ্চিত। হ্যাঁ, সো পাকিস্তানের দিন এগিয়ে এসেছে, এই জন্যই ওরা ওই আচরণটা করেছে। আরেকটা কথা শোনো, এইখানে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে। ভারতবর্ষ এতদিন ধরে প্যালেস্টাইনের সঙ্গে ছিল। প্যালেস্টাইনটা কোথায় আবিষ্কৃত হবে? এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই যে ছোট্ট একটা স্ট্রিপ, এটা হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলের গায়ে লাগানো এই জায়গাটা হচ্ছে প্যালেস্টাইন। সো প্যালেস্টাইন এতদিন ভারতের অফিসিয়াল সাপোর্ট করে এসছে, কিন্তু এখন ভারতবর্ষ তার পলিটিক্সটাকে চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করে ফেলে ভারত এখন টোটালি যে সাপোর্ট, সেটা কাকে দিয়ে দিয়েছে বলো দেখি? ইসরায়েলকে সাপোর্ট করছে। ইসরায়েলকে। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, ভারতের এখন অবশ্যই ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। হ্যাঁ, ভারতের এখন ইসরায়েলের সঙ্গে গাঢ় বন্ধুত্ব রাখতে হবে, এই কারণে যে এক তো ভারত সম্পর্ক তৈরি করছে কার সঙ্গে? রাশিয়ার সঙ্গে। আর ইসরায়েল হচ্ছে আমেরিকার আবার পোষ্যপুত্রের মতো। হ্যাঁ, মানে আমেরিকা, মনে রাখবা, আমেরিকার যা কিছু টেকনোলজি আছে, সমস্ত টেকনোলজিক্যাল যা কিছু ডেভেলপমেন্ট, সেটা কিন্তু ইসরায়েলের জন্যই হয়েছে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমেরিকা টাকা ইনভেস্ট করেছে, ইসরায়েল তাদেরকে টেকনোলজি দিয়েছে। বুঝতে পারছো? ইসরায়েলকে এখানে টিকে থাকার জন্য আমেরিকা সাপোর্ট করেছে। আমেরিকা আর ইসরায়েল আমেরিকাকে তার সৈন্যবাহিনীতে, তার ইনফ্রাস্ট্রাকচারে, তার টেকনোলজিতে তাকে ডেভেলপ করে দিয়েছে। এবং ইসরায়েল নিজেও টেকনোলজি ডেভেলপ করছে। সেই পেজার ইনসিডেন্টটা জানো তো? তার মানে ইসরায়েল হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যাদের গোয়েন্দা সংস্থা, যাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, যাদের টেকনোলজি সারা বিশ্বকে মাত দিতে পারে। ঠিক আছে? সেই ক্ষেত্রে ভারতবর্ষ চাইছে ইসরায়েলের সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে, খুব ভালো করতে, গাঢ় করতে, যাতে করে ভারতবর্ষের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিছু একটা হয়। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতবর্ষের যে ডিআরডিও এবং ইসরো, এইখানে কিন্তু খুব উন্নত মানের মেধা কাজ করে, খুব উন্নত মানের। এবং যদি বলো কেমন মেধা, বিশ্বমানের মেধা কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ যারা পরিচালনা করছে ইসরোকে, ডিআরডিওকে। সেই ক্ষেত্রে এই ডিআরডিও, ইসরো, এদের সামান্য একটুখানি ইনপুট যদি এরা পায়, এরা অনেক কিছু তৈরি করে ফেলতে পারে। যার কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করার বিষয়টাই হলো এই, যে ইসরায়েল আমাদেরকে টেকনোলজি শেয়ার করতে রাজি হয়েছে, রাশিয়া আমাদেরকে টেকনোলজি শেয়ার করতে রাজি হয়েছে, কিন্তু একমাত্র আমেরিকা এমন একটা দেশ, সে বলছে তুমি অস্ত্র কেনো কিন্তু টেকনোলজি শেয়ার করবো না। ব্রিটেন এমন একটা দেশ, সে বলছে অস্ত্র কেনো কিন্তু টেকনোলজি শেয়ার করবো না। সেই দিক থেকে দাঁড়িয়ে ইউরোপ মহাদেশের মধ্যে আমাদের একটা দেশ, বন্ধু দেশ বেরিয়ে এসছে। সেই দেশটার নাম কি? ইউরোপের মধ্যে আমাদের একটা বন্ধু দেশ বেরিয়ে এসছে, যারা অস্ত্রের সাথে সাথে টেকনোলজিটা, ফ্রান্স। মনে রাখবে, ইউরোপের মধ্যে ফ্রান্স হচ্ছে আমাদের একটা বন্ধু রাষ্ট্র এখন, কারণ তারা আমাদেরকে শুধু অস্ত্রই দিচ্ছে না, তারা তাদের টেকনোলজিটাও আমাদের সঙ্গে শেয়ার করছে। ইসরায়েল আমাদের শুধু অস্ত্রই দিচ্ছে না, তারা তাদের টেকনোলজিটাও শেয়ার করছে। আর রাশিয়া হচ্ছে ভারতের জন্মজাত বন্ধু, এটা মাথায় রাখতে হবে। রাশিয়া ভারতের জন্মজাত বন্ধু। যেদিন থেকে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, সেদিন থেকে সার্বিকভাবে যারা সম্পূর্ণরূপে ভারতের পাশে দাঁড়িয়েছে, সে হচ্ছে রাশিয়া। যদিও এই ঘটনাটা এরকম ছিল না, এটাকে শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করেছেন। কেন বলি একটু তোমাদের। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে জওহরলাল নেহেরুকে আমেরিকা বারবার বলেছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমেরিকা জওহরলাল নেহেরুকে বারবার বলেছে যে তোমরা ভাই যে অ্যাটমিক যে নিউক্লিয়ার মিসাইলস, সেটা তোমরা গ্রহণ করো। তখন জওহরলাল নেহেরু সততা দেখিয়েছে, বন্ধুত্ব ভাব দেখিয়েছে, বিশ্ব শান্তির কথা বলেছে, বলে চায়নার জন্য ব্যাটিং করেছে। জানো এটা কত বড় খারাপ কাজ হয়েছে? জওহরলাল নেহেরু সারা সারা বিশ্বে ভারত চায়নার জন্য ব্যাটিং করেছে, যে চায়নাকে অ্যাটমিক নিউক্লিয়ার ইয়েটা দেওয়া হোক। বুঝতে পারছো? তাহলে ভারতের সহযোগিতা নিয়ে চায়না সেটা নিজেরা করে নিয়েছে, আর ভারত সেই সময় ডিপ্রাইভড হয়েছে। বারবার কিন্তু আমেরিকা তখন ভারতকে বলেছিল ভাই তোমরা এটা নাও, ভারত সেখানে নেয়নি। যার কারণে পরবর্তীকালে পাকিস্তান যখন নিয়েছে, তখন সেই পাকিস্তানকে চায়নাও যেমন হেল্প করেছে, আবার আমেরিকাও তাদেরকে হেল্প করেছে। বুঝতে পারছো? এমনকি শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন, যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971-এ,
তখন আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করার জন্য তারা অগ্রসর হচ্ছে। সেই মুহূর্তে শ্রীমতী ইন্দিরা গান্ধী দৌড়ে গেলেন রাশিয়াতে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করে রাশিয়াকে যখন আনা হলো তখন আমেরিকা পিছু হটতে বাধ্য হলো। তো সেই কারণে রাশিয়া হ্যাঁ, রাশিয়া হচ্ছে আমাদের জন্মজাত বন্ধু। তাহলে সেই ক্ষেত্রে ভারতের এখন স্ট্র্যাটেজিটা হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে ফ্রান্সের সাথে রিলেশনটাকে দৃঢ়ীকরণ, ইসরায়েলের সাথে সম্পর্কটাকে দৃঢ়ীকরণ। তাহলে রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল আর হচ্ছে অস্ট্রেলিয়া। রাশিয়া, ফ্রান্স আর ইসরায়েল হচ্ছে অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়ার গুরুত্বটা কি তোমাদের একটু বলি। অস্ট্রেলিয়া পৃথিবীর এমন একটি জায়গাতে বসবাস করছে যার কোনো এক্সটার্নাল শত্রু নেই। একবার ভালো করে দেখো, অস্ট্রেলিয়াকে দেখো একবার। অস্ট্রেলিয়ার বহিঃশত্রুর মানে আক্রমণ বা বহিঃশত্রুর যে গণ্ডগোল, সেটা থেকে অস্ট্রেলিয়া একেবারেই মুক্ত, কারণ সে সমস্তটাই সমুদ্র দিয়ে ঘেরা। যার কারণে অস্ট্রেলিয়ার যা কিছু রেভিনিউ কালেকশন হয় সেই রেভিনিউটা তারা তাদের ডেভেলপমেন্টের খাতে ব্যবহার করে, যার কারণে তারা ধীরে ধীরে প্রসপার করছে। এবং একটা সময় দেখবা অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করবে এবং সেটা করতে চলেছেও। যার কারণে ভারতবর্ষ তার পলিটিক্যাল যে পলিটিক্যাল যে আসপেক্ট সেটাকে একটু চেঞ্জ করেছে। কার কার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, এদিকে রাখতে হবে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, এদিকে রাখতে হবে অস্ট্রেলিয়ার সাথে, এদিকে রাখতে হবে হচ্ছে ভারতের সাথে, রাশিয়ার সাথে, এদিকে ইসরায়েলের সাথে, এদিকে ফ্রান্সের সাথে, এই কটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আর জাপানের সাথেও তো ভালোই আছে। জাপানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু জাপান ব্যাপারটা হয় কি, আমেরিকা যদি হ্যাঁ বলে তাহলে জাপানকে হ্যাঁ বলতে হবে, আমেরিকা যদি না বলে জাপানকে না বলতে হবে। সেই ক্ষেত্রে জাপানের সঙ্গে আমাদের কালচারাল বলো বা বিভিন্ন পলিটিক্যাল বলো সমস্ত সম্পর্ক থাকলেও জাপানকে আমরা সেভাবে পাশে পাবো না। ওকে, কেন? কারণ জাপানের নিজেদের সভরেনিটি বন্ধক দেওয়া রয়েছে আমেরিকার কাছে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে? এই জন্য হ্যাঁ বলো। কেন স্যার? কারণ ওই যে বললাম যে জাপানের যে এক্সটার্নাল যা কিছু অ্যাফেয়ার্সগুলো সেটার 75% আমেরিকা দেখে। বুঝতে পারছো? মানে আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি যে সভরেনিটির ব্যাপারটা, সেই জাপানের সভরেনিটিটা কোথাও না কোথাও একটু হ্যাম্পার হয়। এবার এই বিষয়টাকে না জাপান নেগেটিভ ওয়েতে নেয়নি, পজিটিভ ওয়েতে নিয়েছে। পজিটিভ ওয়েতে নিয়ে তারা নিজেদের রেভিনিউটাকে নিজেদের ডেভেলপমেন্টের কাজে লাগিয়ে ফেলেছে। বুঝতে পারলে? কারণ জাপান জানে যে আমেরিকা অত দূর থেকে আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ জাপান আর আমেরিকার মধ্যে প্যাসিফিক ওশান রয়েছে। বুঝতে পারছো তো? তো সেই কারণে জাপান জানে ওরা কিছু, এই জন্য আমরা কি করব, আমেরিকা আমাদের যে মানে সৈন্যবাহিনী মিলিটারি যেটা দেখছে সেটা দেখুক, ওটা করুক, কোনো অসুবিধা নেই। আর আমাদের ওই খরচটা একবার তোমরা কল্পনা করো, ডিফেন্সের 75% যদি কোনো জায়গা থেকে সেভ হয় তাহলে সেটা দেশের ডেভেলপমেন্টের জন্য কতটা উপকারে লাগতে পারে, যেটা জাপান করছে। তবে এটা সবাই মোটামুটি এখন সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছো যে জাপানের যদি কোথাও মনে করো ভূমিকম্প হয় বা কিছু হয়, তাদের ক্ষয়ক্ষতি হলে তারা উইদিন 10 to 15 ডেজের মধ্যে আবার নিজেদেরকে রিপেয়ার করে ফেলে সমস্ত কিছু। জানি তো আমরা এটা। হ্যাঁ দাদা। হ্যাঁ, কারণ এটা ওরা এমনটাই করেছে, ওদের ডেভেলপমেন্টটাকে এমন জায়গায় নিয়ে গেছে, কারণ তাদের একটা মানে যেটাকে আমরা বলি মিলিটারি অ্যাফেয়ার্স বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে আমেরিকা কিছু তাদেরকে এইড এখনও পর্যন্ত করে আসছে, এখনও পর্যন্ত করে। ওকে, বেশ। তাহলে ভারতের প্রধানমন্ত্রী গিয়ে কিন্তু এইবার যেটা করেছে না, ইউএনএ খুব ভালো কাজ করেছে। পুরো আফ্রিকা মহাদেশের জন্য না ব্যাটিং করে দিয়েছে। আফ্রিকা মহাদেশের জন্য হ্যাঁ বিরাট বড় ব্যাটিং করে দিয়েছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা যেটা হয়েছে, আমেরিকার প্রতিনিধি যখন ইউএনএ বলেছিল যে সব থেকে দূষণ ছড়ায় এই সমস্ত রাজ্য, মানে এই সমস্ত দেশগুলো, মানে আফ্রিকার দোষ দিয়েছে, এশিয়া মহাদেশের দেশগুলোর দোষ দিয়েছে, হ্যাঁ, যে পৃথিবীতে দূষণ এরা বেশি বেশি করে ছড়ায়। এবার ভারতের প্রধানমন্ত্রী ইউএনএ গিয়ে বলেছে, আচ্ছা ঠিক আছে, আমরা তো গরিব দেশ, আমরা দূষণ ছড়াই, আমরা এই করি সেই করি, তাহলে এক কাজ করুন, দূষণ যাতে না হয় তার জন্য আমাদের টেকনোলজি দিন। হ্যাঁ, এবার ভারত কিন্তু নিজে চায়নি টেকনোলজি, ভারত প্রধানমন্ত্রী কিন্তু বলেনি আমাদের টেকনোলজি, বলেনি। ভারত কি করেছে, বলেছে আফ্রিকা মহাদেশের দেশগুলোকে দিন না আপনি টেকনোলজি, তারা গরিব দেশ, তাদের টেকনোলজি দিন। এটা বলার সাথে সাথে আফ্রিকার দেশগুলো বলতে যে এই তো মাসিয়া আমাদের, দেখো মোদিজি কত সুন্দর আমাদের জন্য ব্যাটিং করছে। বুঝতে পারলে? তাহলে আলটিমেটলি ওরা যখন পাবে তখন আমরাও পাবো। মানে যে বলে না পাশের পাতে ডাল দাও,
এর মানে আমাকে একটু দিও। একদমই দুই পাখির মতো। হ্যাঁ একদম, এই কাজটাই কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী করে দিয়েছে। আর তুমি বাকিরা ইন্ডিয়া আর ব্রাজিলের হয়ে ব্যাটিং করছে যাতে ইউএন এ পার্মানেন্ট ইয়ে হয়, মেম্বার হয়। হ্যাঁ একদমই তাই। শোনো, যদি ইউএন ভারতকে, কারণ ভারতবর্ষ এখন পৃথিবীর লার্জেস্ট পপুলেশন একটা কান্ট্রি, যদি ভারতকে যদি ইউএনএ সিকিউরিটি কাউন্সিলে যদি সামিল না করে, তাহলে দেখবা যে আস্তে আস্তে ওটার গুরুত্বই আর থাকবে না। যদিও এখন গুরুত্ব নেই বললেই চলে, তবু আর থাকবে না। তবুও একটা বিষয় আমাদের সকলকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? দেখো, পৃথিবীর আজকে যদি আমি বলি পৃথিবীর সব থেকে ধনী দেশ কারা, সেটা হচ্ছে আমেরিকা 1 নম্বর, চায়না হচ্ছে 2 নম্বর, রাশিয়া হচ্ছে 3 নম্বর। ঠিক, সব থেকে বড় লোক আমেরিকা, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে রাশিয়া। আমরা আমাদের থেকে বলবো। আবার যদি রাশিয়া এই কথাটা বলে, তাহলে রাশিয়া বলবে আমেরিকা সব থেকে বড় লোক, আমি 2 নাম্বার, 3 নাম্বার চায়না। এটা রাশিয়ার বক্তব্য। কিন্তু আমরা তো জানি সত্যি কথাটা কি। তাই আমরা বলবো 1 নম্বর বড় লোক হচ্ছে আমেরিকা, 2 নম্বর বড় লোক হচ্ছে চায়না, 3 নম্বর হচ্ছে রাশিয়া। এই যে 3টি বড় লোক রাষ্ট্র পৃথিবীর মধ্যে, আমেরিকা হচ্ছে একমাত্র ক্যাপিটালিস্ট ইকোনমি। বুঝতে পারছো কি বলেছি? ক্যাপিটালিস্ট ইকোনমি। আর রাশিয়া আর চায়না এরা কিন্তু কমিউনিস্ট ইকোনমি রয়েছে এখনো এদের মধ্যে। বুঝতে পারলে কি বলেছি? কমিউনিস্ট ইকোনমি রয়েছে। এবার ক্যাপিটালিস্ট ইকোনমি কখনোই কোনো দেশের ভালো চাইতে পারে না। সে সবসময় নিজে মোড়ল থাকবে। বুঝতে পারছো তো? অন্য কাউকে সে বড় হতে দেবে না। এটা যেটা একটা গ্রামের মধ্যে বড় লোক থাকলে হয় না, যে একটা বড় লোক পরিবার থাকে, সে সবসময় চাইবে না যে গ্রামের সবাই তার অধীনস্থ হয়ে থাকুক, তার সমকক্ষ যেন কেউ না হয়ে যায়। ঠিক সারা বিশ্ব যদি একটা গ্রাম হয়, তাহলে এইখানে এই সিস্টেমটাই চলে। তো ভারতবর্ষ এই জন্য ঠিক করেই নিয়েছে যে আমরা সোশ্যালিস্ট ভাবনা চিন্তা যাদের মধ্যে আছে, কমিউনিস্ট ভাবনা চিন্তা যাদের মধ্যে আছে, আলটিমেটলি তাদের সাথে সম্পর্কটাকে বিল্ড করব। কেন? এটা করলে আমাদের লাভও আছে। কেন লাভ আছে? এই যে তুমি দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশটাকে দেখতে পাচ্ছ? এত বিশাল একটা এশিয়া মহাদেশ, পৃথিবীর মধ্যে সবথেকে বড় কন্টিনেন্ট। যদি এই এশিয়া মহাদেশ এক হয়ে যায়, তাহলে পৃথিবীর মানে ইউএন বলো যা কিছু আছে, ওগুলো মানে কোনো ঘাস জলই খাবে না। এবং আমরা সামনের দিনে যদি তুমি ধরো যে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার যদি কোনো ক্রমে যোগী আদিত্যনাথ হয়ে যায়, বুঝতে পারলে? মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে এখন আছে যোগী আদিত্যনাথ, মানে বিভিন্ন সার্ভেতে বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের সব থেকে ফেভারিট চয়েস হিসাবে সে। তো এবার বিজেপি পার্টি কি করবে সেটা তারাই জানে। কিন্তু যোগী আদিত্যনাথ যদি একবার প্রাইম মিনিস্টার হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা দেখবে যে সমস্ত পলিটিক্যাল খেলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে তো? কারণ রাষ্ট্রপ্রধান, তার উপরে সমস্ত ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো ডিপেন্ড করে যে সে কিভাবে তার দেশটাকে, সারা পৃথিবীটাকে দেখছে। ওকে, বেশ, ছেড়ে দাও এটাকে, আর এখানে আলোচনা করি না। এবার আমাদের গুরুত্বপূর্ণ যে কটা, তোমরা একটা স্ক্রিনশট নেবে, খাতার মধ্যে এইভাবে কিন্তু নোট করবে। ওকে, আমাদের হ্যাঁ বলো। সরজি, রাশিয়া 3 নম্বর থাকার কারণটা কি? দেখো, রাশিয়া 3 নম্বর থাকার কারণটা হচ্ছে যে রাশিয়া তার ইন্ডাস্ট্রিটাকে ততটা কম্পিটিশনে আনতে পারেনি যতটা চায়না করেছে। বুঝেছো? মানে রাশিয়া, তোমরা এটা জানো, জিডিপি অনুযায়ী তো দাদা জার্মানি 3 নম্বর বোধহয় নাকি? হ্যাঁ ঠিক আছে, শোনো, মানে ইউরোপের কান্ট্রিগুলোতে যেটা দেখি না, আমি ওইভাবে ওটা বলিনি আমি। আমি যেটা বলতে চাইছি যে সাস্টেনেবিলিটি। বুঝতে পারছো? মনে করো যে রাম নামে গ্রামের একজন ব্যক্তি, সে একটা লটারি কিনে 1 কোটি টাকার মালিক হয়েছে। আর শ্যাম নামে একটা ব্যক্তি আছে, তারা আদি বড় লোক, তারা কোটি কোটি টাকার মালিক অনেকদিন আগে থেকেই। বুঝতে পারলে? এইটা একটু ভাববে, সাস্টেনেবিলিটির ব্যাপারটাকে একটু ভাববে। হঠাৎ যার হাতে টাকা এসছে, সেই টাকাটা তার কাছে নাও থাকতে পারে। আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো? সেই ক্ষেত্রে পৃথিবীর মধ্যে 3টে দেশকে এখন মাথায় রাখতে হবে। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বর চায়না, 3 নম্বর রাশিয়া। রাশিয়ার যে প্রবলেমটা হচ্ছে, রাশিয়ার মধ্যে কমিউনিজম থেকে ধীরে ধীরে উদারতন্ত্রের দিকে তারা যাচ্ছে। আর এই উদারতান্ত্রিকতার কারণে ওদের ইকোনমিটা না একটুখানি ড্রব্যাক করেছে। বুঝতে পারলে? একটুখানি গ্রোথ কমেছে। কিন্তু যেখানে চায়না বিরাটভাবে গ্রো করে ফেলেছে। এখন চায়না সদ্য হওয়া বড়লোক,
এর জন্য না ওর একটা বিপদও আছে। কি বিপদ আছে? তোমরা একটা কথা শুনেছো, চায়না মাল বেশি দিন টেকে না। স্যার ওটাই বলতে হ্যাঁ। চাচ্ছিলাম, চায়না মাল চায়নার মধ্যে স্যার। চায়না মাল বেশি দিন টেকে না, এই কথাটা শুধু যে ভারতীয়রা বলে তা নয়, সারা পৃথিবীর লোক জানে যে চায়না মাল বেশি দিন টেকে না। স্যার যার ওটাই তো কারণে দেখলাম, ওই যে রিসেন্টলি যে কেসটা হলো অপারেশন সিন্দুরের সময়, ওই যে একটা ওদের একটা মিসাইল, ওটা পুরো কিছু কি বলবো, ওটা তো লজ্জারই বিষয় একদম ওটা। হ্যাঁ, এটাই ব্যাপার। তো চায়নার এই যে ব্যাপারটা, মানে ওরা প্রোডাকশনটাকে প্রচুর বাড়িয়েছে, কিন্তু কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি বাড়েনি। বুঝতে পারছো তো? যার কারণে চায়না হচ্ছে হঠাৎ বড় লোক হওয়া একটা দেশ, যার কারণে ওদেরটা না কোলাপস করবে। এখন এইখানে আমাদের উভয় সংকট আছে ভারতের ক্ষেত্রে। চায়না গরিব হয়ে গেলেও আমাদের সমস্যা, চায়না বেশি বড়লোক হয়ে গেলেও আমাদের সমস্যা। যার কারণে এতদিন ধরে ভারত দুটো দেশের সঙ্গে সমান তালে চলেছে, এক রাশিয়া, এক হচ্ছে আমেরিকা। কিন্তু এখন সেই পলিটিক্যাল যে মানে যে দৃষ্টিভঙ্গি, সেটাকে এখন একটু শিফট করতে হচ্ছে এই নিজেদের মধ্যে থেকে, যাতে মানে যেটাকে আমরা বলে রিজিওনাল কোঅপারেশন, হ্যাঁ, মানে আঞ্চলিক সহযোগিতা, একে অপরের সাথে সহযোগিতা করে নিজেদেরকে প্রসপার করতে হবে, যাতে করে বাইরের থেকে কেউ এসে আমাদের উপরে মাথাচাড়া না দিতে পারে। আগামী দিনে তোমরা দেখবে ভারতবর্ষ সমগ্র আফ্রিকান যে মহাদেশে, আফ্রিকা মহাদেশের যতগুলো দেশ আছে, দেখেছো আফ্রিকার সব ছোট 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 দেশ, এই ভারত প্রচুর পরিমাণে বিনিয়োগ কিন্তু আফ্রিকাতে করতে চলেছে। কেন করতে চলেছে? ভারতবর্ষ এখন ওই পরে ওদের ওদের ওই খনি। ইয়াস ইয়াস, শুধু খনি নয়, আসলে কি দেখো, এখন তুমি যদি আফ্রিকাতে দেখো, আফ্রিকার প্রত্যেকটা দেশ কিন্তু ভারতের মিত্র দেশ এর পরিণত হচ্ছে ধীরে ধীরে। সব নয় এখনো, তবে ধীরে ধীরে পরিণত হচ্ছে ভারতের মিত্র দেশ। কারণ ভারতের মিত্র দেশ হলে আফ্রিকা যদি হয়, মনে রাখবে আফ্রিকাকে বলা হয় ক্রেডেলস অফ হিউম্যান বিংস। কি বলা হয়? ক্রেডেলস অফ হিউম্যান বিংস। ক্রেডলস অফ হিউম্যান বিংস সমস্ত এই পৃথিবীতে মানুষ সর্বপ্রথম কিন্তু আফ্রিকাতেই সৃষ্টি হয়েছে। আফ্রিকাতে পাওয়া যায়। হ্যাঁ, যার কারণে আফ্রিকার প্রাকৃতিক সম্পদের যেমন প্রাচুর্য রয়েছে, তেমনি তাদেরকে যদি সঠিক ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায়, তাদেরকে যদি তাদের সম্পদ যদি তাদেরকেই ব্যবহার করতে দেওয়া যায়, তাহলে দেখবে যে এই দেশগুলো খুব দ্রুত উন্নতি করবে, প্রসপার করবে। ওকে, আমরা যদি ইতিহাসটাকে ভালো করে দেখি, তাহলে দেখব যে মোটামুটি 500 বছরের একটা সময়কাল, সেই 500 বছরের সময়কালের মধ্যে একটা জাতি বা একটা জাতিগোষ্ঠী নিজেদের অস্তিত্বকে চেঞ্জ করে ফেলতে পারে, নিজেদের অস্তিত্বের মানে নিজেদের যে স্ট্যাটাস, সেটাকে অনেক বেশি পরিবর্তন করতে পারে। তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু ভারতবর্ষ আফ্রিকার দিকে ছুটেছে। এখন কথা হলো, দাদা কেন ভারত আফ্রিকার দিকে ছুটলো? এর কারণ হচ্ছে চায়না আফ্রিকাতে গিয়েছিল। চায়না আফ্রিকায় গিয়ে সমস্ত দেশকে ঋণের দায়ে এমনভাবে জড়িয়ে ফেলেছে, আর তারা সেইখান থেকে বেরোতে পারছে না। যার কারণে এখন ভারত ধীরে 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 প্রবেশ করছে চায়না থেকে তাদেরকে মুক্ত করার জন্য। আর যখনই চায়না থেকে তাদেরকে মুক্ত করবে না, ভারতবর্ষের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিজ সেখানে মানে স্থাপন হতে থাকবে। এখন থেকে দেখবে আইআইটি হয়েছে তো। ভারতবর্ষের সমস্ত এডুকেশনাল সেক্টরগুলো সেখানে ট্রান্সফার হবে, তাদেরকে শিক্ষিত করা হবে, তাদেরকে টেকনোলজি শেয়ার করা হবে, তাদেরকে শিক্ষিত করে তাদেরকে যাতে মানে গুরুত্বপূর্ণ জায়গায় আনা যায়, সেই কাজটা কিন্তু ভারত ধীরে ধীরে এখন থেকে করবে। এটা হচ্ছে ভারতের মূল কাজ এখন হয়ে দাঁড়িয়েছে। ওকে, বেশ, এবার আসো আমরা নেক্সট আলোচনাতে যাই, দ্যাট ইজ এটা কি? স্টেট, লোকেশন, কানেক্টস আর সিগনিফিক্যান্স। এই কটাকে তোমরা একটু মানে স্ক্রিনশট নিয়ে রাখো, এই জিনিস কটাকে একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর একেবারেই বাচ্চা বাচ্চা কটা প্রশ্ন রেখেছি, চলো দেখি উত্তর করো। ও, এটা কি স্ক্রিনশট নিয়েছো? টেক আ স্ক্রিনশট অফ ইট। এটা কিন্তু খাতাতে নোট করতে হবে সবাইকে, হ্যাঁ? হ্যাঁ দাদা। বেশ, এবার আসো, ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ কন্টিনেন্ট? এশিয়া। তারপরে which two countries share the longest border with India? Which two countries? বাংলাদেশ and বাংলাদেশ, ভুটান। চায়না এন্ড পাকিস্তান। অপশন ডি, চায়না এন্ড পাকিস্তান। এই জন্য কিন্তু কোশ্চেনগুলো রেখেছি। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি। ওকে, চায়না এন্ড পাকিস্তান। এখানে বলছে টু কান্ট্রিজ, এটা মাথায় রেখো, ঠিক আছে? তাহলে চায়না ভারতের সাথে কত বর্ডার রাখে বলো? চায়না 3488। 3488 কিমি, আর পাকিস্তান রাখে 3313। 3323 কিমি। 13 নয় 23। স্যার বলছি বাংলাদেশের কত স্যার?
আর বাংলাদেশের সাথে হচ্ছে 4096, 4096, 4096, আর ভুটানের সাথে কত? 600 699। সামথিং। হ্যাঁ, তাহলে এই দুটোকে অ্যাড করো, তার থেকে দেখো এটা অনেক বেশি, তাই না? তার জন্য বলছে হুইচ টু কান্ট্রিজ শেয়ার দ্য লংগেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া, দ্যাট ইজ চায়না অ্যান্ড পাকিস্তান। ওকে, আর এখানে যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তান থাকতো তাহলে এটা উত্তর হতো, বাংলাদেশের সাথে চায়না থাকতো তাহলেও এটা উত্তর হতো। ওকে, চলো তারপর আসো। ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ লার্জেস্ট Seven. India is the dash Seven. largest country in the world. Seven. That is seventh. 7 সেভেন। The southernmost point of Indian mainland is কন্যাকুমারী। 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 আচ্ছা, এই ক্লাসের মধ্যে আমি ওই পয়েন্টগুলোকে বলিনি, আজকে একবার একটু বলে দিই। হ্যাঁ, দাঁড়াও। স্যার গতদিন বলেছিলেন। হ্যাঁ, ওটা তো রেকর্ডে নেই, তাই আজকে বলে দিই। দেখো, ভারতের উত্তরতম যে অংশ সেটাকে বলা হয় ইন্দিরা কল। কি বলা হয়? ইন্দিরা কল। আর দক্ষিণতম অংশ এই জায়গাতে রয়েছে, এটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট। এটা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। যদি বলে মেইনল্যান্ড ইন্ডিয়ার দক্ষিণতম অংশ কোনটা, তো মনে রাখবে কন্যাকুমারী। মেইনল্যান্ড ইন্ডিয়ার দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী। ভারতবর্ষের পূর্বতম অংশ এইখানে রয়েছে, এইখানে একটা গ্রাম আছে, যে কিবিথু। গ্রামটার নাম হচ্ছে কিবিথু। হ্যাঁ, কিবিথু। আর অরুণাচল গুহার প্রদেশের মতো। কিবিথু। আর গুয়াহাটি। গুজরাটের গুহার পশ্চিমতম মতো। একটা লাস্ট গুহার গ্রাম মতো। রয়েছে, যেটা ওই যে সার্ক্রিকের পাশেই অবস্থিত, যেটাকে বলা হয় গুহারমতি। গুহারমতি ভিলেজ। হ্যাঁ, তাহলে ভারতের পশ্চিমতম অংশ গুহারমতি ভিলেজ, গুজরাট। ভারতের পূর্বতম অংশ কিবিথু, অরুণাচল অরুণাচল প্রদেশ। প্রদেশ। ভারতের উত্তরতম অংশ ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম অংশ ইন্দিরা পয়েন্ট। এই চারটে পয়েন্ট খুব মনে রাখবে। আচ্ছা, চলো তাহলে দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড প্রশ্ন করছি। কন্যাকুমারী। কন্যাকুমারী ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপর আসো। ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি মেজর ফিজিক্যাল ডিভিশনস? ভারতের ফিজিক্যাল ডিভিশনস কটা ভাগে ভাগ করি? আমি একদিন বলেছি 6 সেভেন। ছটা। Seven. ছটা মেজর, ছটা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু এনসিইআরটি মেজর ডিভিশন ইজ 6। তারপরে বলো, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেটস? দেখে বলো। মোট 8খানা স্টেট আছে, তার মধ্যে এখান থেকে কটা? সি বলছো? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। মহারাষ্ট্রটা যায় না স্যার। মহারাষ্ট্র যায় না। তাহলে কেন সি বলছো? রাজস্থান, গুজরাট, মিজোরাম। অপশন এ। রাজস্থানে যায়, গুজরাটেও যায়, মিজোরামেও যায়। অপশন এ রাজস্থান, তারপর গুজরাট, তারপর গিয়ে তারপর মিজোরাম। তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর ত্রিপুরা, তারপর মিজোরাম। মানে লাস্টের রাজ্যটা রয়েছে এখানে। তাহলে রাজস্থান, গুজরাট, মিজোরাম। বুঝতে পারলাম না কি বলতে চাইছে। হ্যাঁ, অ্যাকচুয়াল 5 নম্বর মানে কোশ্চেনটা কি বলতে চাইছে? 5 নম্বর কোশ্চেনটাতে বলা হচ্ছে ভারতের ভূপ্রকৃতিকে কটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কোনটা? 6টি ভাগে। কি কি? প্রথমে হচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজন, উত্তরে পার্বত্যাঞ্চল। তারপরে হচ্ছে নর্দার্ন প্লেন, তারপরে হচ্ছে 3 নম্বর বলো। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। পেনিনসুলার প্লেটু, তারপরে কোস্টাল রিজন। ইন্ডিয়ান ডেজার্ট। আচ্ছা শোনো, আমি লিখে দিই। হ্যাঁ, এই যে 6টা না, 1 নাম্বারটাকে আমরা বলি দ্য হিমালয়ান, একদম স্পেসিফিক বলি, দ্য হিমালয়ান মাউন্টেন। 2 নম্বরে মনে রাখবে দ্য নর্দার্ন প্লেন, উত্তরের সমভূমি অঞ্চল। এই উত্তরের সমভূমি অঞ্চলটা কার কার বলো তো? গঙ্গা, সিন্ধু। তারপরে গঙ্গা, ব্রহ্মপুত্র। 3, হ্যাঁ ওই তো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের যে ভূভাগ সেটা। আর আর জিবি। 3 নাম্বারটা হচ্ছে পেনিনসুলার প্লেটু, দ্য পেনিনসুলার প্লেটু। আর 4 নাম্বারটাকে আমরা কি বলি? কোস্টাল প্লেন। দ্য ইন্ডিয়ান ডেজার্ট, ভারতীয় মরুভূমি। 5 নম্বরটাকে বলি দ্য ইন্ডিয়ান না লিখে কোস্ট লেখো, দ্য কোস্টাল প্লেনস। ঠিক আছে। আর ওই দ্বীপপুঞ্জ 6 নম্বর। 6 নম্বর আইল্যান্ডস। ইয়েস, দ্য আইল্যান্ডস। এই হচ্ছে 6টা মেইন ভূভাগ। ওকে, বেশ। এবার দাদা ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট।
ওইটা বলেছো কোস্টাল, কোস্টাল প্লেন, প্লেটুর মধ্যে পড়ে যায়। পেনিনসুলার প্লেটুর মধ্যে পেনিনসুলার প্লেটু। হ্যাঁ, পেনিনসুলার প্লেটুর মধ্যে থেকে আচ্ছা। দেখবে। আসলে কি দেখো, এই হচ্ছে আমাদের ভারত, তো এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট, আর এইটা হচ্ছে আমাদের তোমার ভিএনএস এখানে Peninsular. রয়েছে, ভিএনএস বিন্ধ্য, তারপরে তোমার বিন্ধ্য, নর্মদা নদী, তারপর হচ্ছে সাতপুরা রেঞ্জ, সাতপুরা, যেটাকে আমরা, আর এই সাতপুরা রেঞ্জের নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলি সেন্ট্রাল হাইল্যান্ড। এটা হচ্ছে আচ্ছা সেন্ট্রাল হাইল্যান্ড, যেটাকে আমরা বলি মধ্যপ্রদেশের যে জায়গাটা, এই অমরকন্টক টন্টক, এই সেন্ট্রাল হাইল্যান্ডেরই একটা পার্ট হচ্ছে কি ছোট নাগপুর মালভূমি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এসে শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এই যে সেন্ট্রাল হাইল্যান্ড, এদিকে ওয়েস্টার্ন ঘাট, এদিকে ইস্টার্ন ঘাট, এই যে যে টোটাল জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে পেনিনসুলার প্লেটু। ওকে, চলো তাহলে স্যার ডেক্কান প্লেটু কোনটা বলবো? দেখো এই যে এই পেনিনসুলার প্লেটুর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সেটা ডেকান ডেকান প্লেটু। প্লেটু। ঠিক আছে, মহারাষ্ট্র এবং কর্ণাটকের কিছুটা অংশ নিয়ে ডেকান প্লেটু তৈরি হয়েছে। চলো, হুইচ ইন্ডিয়ান স্টেট গুজরাট। হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? দ্যাট ইজ গুজরাট। ভেরি গুড। গুজরাটের হচ্ছে সব থেকে বেশি কোস্ট লাইন রয়েছে ভারতীয় রাজ্য হিসাবে। তারপর বলো, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ অ্যাহেড অফ 5 hours 30 minutes, 5 ঘন্টা 30 মিনিট। ঠিক, 5 ঘন্টা 30 মিনিট। সুন্দর। তারপর বলো, দ্য টোটাল ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া ইজ অ্যাপ্রক্সিমেটলি, ল্যান্ড বাউন্ডারি 15,200 কিলোমিটার। ভেরি গুড। দ্য পক স্ট্রেট লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ঠিক ঠিক। আর এইখানে একটা গলফ আছে, সেই গলফটার নাম কি? গালফ অফ মান্নার। গল্প অফ মান্নার। গালফ অফ মান্নার। ভেরি গুড, গালফ অফ মান্নার। তারপর বলো, দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ ইন, অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীর। একবার শোনো, এখন স্যার তো লাদাখ হবে। হ্যাঁ, সো এটাকে এখন লাদাখ বলবে। এটা যেহেতু পুরনো কোশ্চেন, তো তাই ওখানে জম্মু কাশ্মীর লেখা আছে, বাট এখন এটা লাদাখ ইউটিস বলতে হবে, লাদাখ ইউটি। তারপর বলো, হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল? শারদা। সারদা। একদমই তাই, সারদা রিভার। এটা কিন্তু ডব্লিউবিসিএস এর খুব ফেভারিট কোশ্চেনস। ঠিক আছে, সারদা রিভার ইজ দ্য রাইট আনসার। এখানে বাকি অপশন গুলো এমনি এলিমিনেট করা যাবে, আমি জানতাম না, কিন্তু শারদাই মনে। হ্যাঁ, চলো। কিন্তু স্যার কালী রিভারটা তাহলে কার সঙ্গে বাউন্ডারি একদমই করছে? তাই, কালী রিভার নেপাল, আছে। নেপাল। হ্যাঁ, নেপাল নেপালও ইন্ডিয়ার আছে, মধ্যে হ্যাঁ। কালী রিভার আছে, ঠিক, কিন্তু এখানে অপশনে তো নেই, তাই সারদা রিভার। দুটোই স্যার, যদি দুটো অপশনে থাকে তাহলে? না, দুটো অপশনে থাকবে না, চিন্তা করো না, থাকবে না। চলো, দ্য ইস্টার্ন মোস্ট লঞ্জিটিউড ইন অফ ইন্ডিয়া ইজ, ইস্টার্ন মোস্ট মানে 97 ডিগ্রি 25 মিনিট। অরুণাচল প্রদেশে যেটা রয়েছে, হ্যাঁ ঠিক, 97 ডিগ্রি 25 মিনিট। আর 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লঞ্জিটিউডটা কি? আইএসটি। এটা হচ্ছে টাইমের স্ট্যান্ডার্ড টাইম। আইএসটি। হ্যাঁ, ভেরি গুড। আর 68 ডিগ্রি 7 মিনিট এটা হচ্ছে ওয়েস্টার্ন এটা মোস্ট। হচ্ছে ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন। গুজরাটে। ভেরি গুড। তারপর বলো, দ্য ইন্ডিয়ান ওশান South. লাইজ টু দ্য সাউথ। সাউথ। তারপর বলো, স্যার মানতে মানে প্রত্যেক মাসের শেষে গিয়ে তো স্যার উইকলি টেস্ট গুলো দেবেন তো এখন থেকে? হ্যাঁ হ্যাঁ, আফগানিস্তান। টেস্ট। আফগানিস্তান। আফগানিস্তান। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ শেয়ার দ্য শর্টেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া? দ্যাট ইজ আফগানিস্তান। কত? 106 106। 106 কিমি। বেশ, ঠিক আছে, এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডে আমরা কি পড়বো? নেক্সট ডে আমরা পড়বো ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। ওকে, ওটাতে মজা লাগবে, ভালো। ঠিক আছে, তাহলে এখানেই থাক। ভালো থেকো সবাই। গুড নাইট এভরিওয়ান।